বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 3 নাম্বার সংবিধানের উপর সাধারণ জ্ঞানের ক্লাসের জন্য চলে আসছি আমরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ক্লাস শুরু করার আগে অনেকেই জয়েন করছো, এই যে এসএস নাইস জয়েন করেছো, আফরিন মোমো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে একটু আমাকে কনফার্ম করো, আগের একটা ক্লাসে আমাদের সাউন্ড খুব প্রবলেম ছিল, আজকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আগে তোমরা আমাকে একটু জানাও, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করি। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। সবাই সালাম জানাচ্ছ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। নয়ন আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রানা রহমান নেহা হ্যালো ভাইয়া। ফারুক স্যার, এমডি তৌহিদ, জি ভাইয়া সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমাদের এখানে অনেকেই কমেন্ট করছে। আব্দুল্লাহ ফারুক স্যার আমার খুব পছন্দের একজন মানুষ, ঝিনাইদহে যিনি সাধারণ জ্ঞানের বস এবং ঝিনাইদহ স্টুডেন্টরা এক নামে যাকে চিনে সাধারণ জ্ঞানের জন্য। থ্যাংক ইউ, আপনি ক্লাস দেখছেন। তাহলে সাউন্ড ক্লিয়ার। গত ক্লাসে যে সমস্যাটা ছিল আমাদের, আশা করি আজকের ক্লাসে এই সমস্যাটা হচ্ছে না। সাউন্ড একদম ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা ক্লাস শুরু করব। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করো, আমি জুবায়ের আহমেদ আজকে তোমাদের সাথে আছি। আজকে আমাদের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আমাদের ক্লাসগুলি হয় প্রতিবারই ক্লাসটা হচ্ছে পেজে, আর এই ক্লাসের উপর আমরা এক্সাম নিয়ে থাকি। তো এক্সামটা হবে হচ্ছে আমাদের গ্রুপে, জুবায়ের যে এডুকেশনাল গ্রুপ জুবায়ের জিকে। সো তোমরা পেজ এবং গ্রুপে তোমরাও থাকবে এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করবে, তাহলে প্রতিযোগিতাটা বেশি হবে, জমজমাট বেশি হবে। এই জন্য তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা ইনভাইট করবে। আজকে ক্লাসের উপর এক্সাম হবে হচ্ছে 13 তারিখ। আজকে ক্লাসের উপর এক্সাম হবে 13 তারিখ, অর্থাৎ একটা দিন গ্যাপ রাখবো আমি, কারণ সংবিধানের অনুচ্ছেদ আছে 153টি। আমি সাজেশন দিয়ে দিব, অনুচ্ছেদগুলি পড়া একটু কঠিন, একটু সময় লাগে। তো একদিন তোমাদের জন্য সময় দিব যেন তোমরা প্রপারলি পড়তে পারো। পড়ার পর 13 তারিখ এক্সাম হবে। আরেকটা ঘোষণা হচ্ছে, পর্যায়ক্রমে আমাদের এখানে বাংলা এবং ইংরেজি ক্লাসও হবে। আগামী 17 তারিখ ইংরেজির ক্লাস হবে এবং একটা আকর্ষণ থাকবে যে ক্লাসে কে আসছেন, ইংরেজি ক্লাসটা আসলে কে নিতে যাচ্ছেন। তো আগামী 17 তারিখ ইংরেজি ক্লাস হবে এবং ওই ক্লাসে যা পড়ানো হবে, যে টপিকগুলি পড়ানো হবে, বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে, তার উপর এক্সাম হবে হচ্ছে 19 আগস্ট। এক্সামটা হবে হচ্ছে 19 আগস্ট। তাহলে আমাদের পেজে ক্লাস হচ্ছে এবং সেটা পেজে ক্লাস হবে এবং ক্লাসের পর এক্সাম হবে হচ্ছে পেজে ক্লাস হবে এবং ক্লাসের পর এক্সাম হবে হচ্ছে আমাদের গ্রুপে। ক্লাসগুলি ক্লাসগুলি হচ্ছে ইংরেজি, এবং এই ক্লাসগুলি হওয়ার পরপরই আমরা ক্লাসের পরপরই আমরা এক্সাম নিব। এক্সামগুলি হবে হচ্ছে গ্রুপে পড়ে যাই। আর স্পেশালি কৃতজ্ঞতা জানাতে চাই দুইটা ব্রাঞ্চকে, ইউসিসি রাজশাহী ব্রাঞ্চ এবং ময়মনসিংহ ব্রাঞ্চ, কারণ রাজশাহী এবং ময়মনসিংহ ব্রাঞ্চের স্টুডেন্টরা এই ক্লাসটি দেখতে পাচ্ছে তাদের পেজ থেকে, গ্রুপ থেকে। সো রাজশাহী এবং ময়মনসিংহ ইউসিসির দুইটি ব্রাঞ্চের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাস শুরু করছি আমরা। আচ্ছা, আজকের টপিক তো হচ্ছে বাংলাদেশের সংবিধান, রাইট? আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। তাহলে দুইটা প্রশ্ন দিয়ে আমি শুরু করব। আশা করি তোমরা যারা আমার সাথে আছো খুব ট্যালেন্টেড স্টুডেন্ট এবং প্রচুর রেসপন্স করো তোমরা। আমাদের দেশের নাম কি? অপশনে দেখো, 1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বি অপশন আছে হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, সি অপশন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর ডি অপশন আছে হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। তাহলে কোশ্চেনটা সহজ, আমাদের দেশের নাম কি? কিন্তু এই কোশ্চেনটাতেই যখন অপশনগুলি এরকম থাকে তখন অনেকেই গুলিয়ে ফেলে। আমি একটু দেখি তোমরা কে কি অ্যান্সার করছো। আচ্ছা, থ্যাংক ইউ মাসুদ ইকবাল জুয়েল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ফরহাদ হোসাইন, এ মানে হচ্ছে তুমি বলছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, তারপর হচ্ছে মোহাম্মদ তাহমিদ রনন, সি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মহসিনা জাহান মৌ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ফয়সাল এ সি লিখেছ কে? আফরিন মম এ লিখেছ। শাহানুর রহমান সি। তাহলে বোঝা যাচ্ছে একটু কনফিউশন কিন্তু আছে, যে ডি অ্যান্সার করেছে রফিকুল ইসলাম, তারপরে বি অ্যান্সার করেছে মারজুক আহমেদ, তারপর হচ্ছে অবভিয়াসলি এ লিখেছে হচ্ছে সাব্বির, সোহা লিখেছে হচ্ছে এ, বৃষ্টি লিখেছে এ, সালমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সালমানকে দেখেছিলাম সি অ্যান্সার করেছে কে? জাহিদ হাসান নয়ন, নয়ন অ্যান্সার করছে হচ্ছে সি। তাহলে একটা বিষয় খেয়াল করো, প্রশ্নটা কিন্তু সিম্পল, আমাদের দেশের নাম কি? সহজ প্রশ্ন, কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে তো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। আচ্ছা, অনেকেই তোমরা যেটা করছো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অ্যান্সার করছো, অর্থাৎ সিটা অ্যান্সার করছো। ভাইয়া, আমাদের দেশের নাম যখন হবে, আমরা টেলিভিশনে প্রায় শুনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এ তো অনেকের মাথায় কনসেপ্ট হচ্ছে আমাদের দেশটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আসলে না, যারা অ্যান্সার করেছে অনেকেই সি অ্যান্সার করছো, আমি অনেককেই দেখতে, হোসাইন আহমেদ সি অ্যান্সার করেছো। না ভাইয়া, আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কখন? যারা ক্ষমতায় থাকে, নির্বাচিত থাকে, ইলেক্টেড থাকে, তারা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা টেলিভিশনে যখন শুনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যারা নির্বাচিত হয় তারা হবে সরকার, কিন্তু আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যারা এক অ্যান্সার এ অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা রেসপন্স করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা খেয়াল করো, এইটা মনে হয় একটু কঠিন হয়ে যাবে পরের প্রশ্নটা। তাহলে যদি প্রশ্ন হয়ে যায়, তাহলে বাংলাদেশের সংবিধানের নাম কি? এইটা একটু দেখতে পাই, বাংলাদেশের সংবিধানের নাম কি? মাই গুডনেস, অসংখ্য স্টুডেন্ট জয়েন করেছে, 596, 601 জন আছে আমাদের সাথে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, 601 জন আছে। আচ্ছা, অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, যদি প্রশ্ন হয় বাংলাদেশের সংবিধানের নাম কি, এইটার উত্তরটা দেখতে চাই। এটা কিন্তু এত সহজ প্রশ্ন না। এই অপশনে আছে হচ্ছে দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বি অপশন আছে দি কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সি অপশন আছে হচ্ছে দি কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর ডিতে আছে দি কনস্টিটিউশন অফ রিপাবলিক অফ বাংলাদেশ। এইটা দেখি, এইবার দেখবো কে কতটা পারো। আচ্ছা, পারুল ইসলাম সি অ্যান্সার করেছ। ওকে, আমি এখন অ্যান্সারটা বলছি না, আগে দেখি তোমরা কি অ্যান্সার করো। এইচ এস আলম সি অ্যান্সার করেছ। মেঘদূত প্রীতম বি অ্যান্সার করেছ। আমি এখন উত্তরটা বলছি না। আরিফুল ইসলাম সি অ্যান্সার। অসংখ্য উত্তর আসছে আমার এখানে, থ্যাংক ইউ সবাইকে, আমি আসলে সবাইকে দেখাতে পারছি না। নুসরাত আন্নি সি অ্যান্সার করেছ। আচ্ছা, কে লিখেছে? বি হবে। সুলতানা জাহান ডি অ্যান্সার করেছ। বি হবে যেন কে লিখলো? আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখছো, সংবিধান তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসবে, তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো, ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে তথ্যগুলি থেকে যাবে। আমি কিছু সাজেশন দেব, বিশেষ করে 153টা অনুচ্ছেদ পড়া যায় না, সব পড়া সম্ভব হয় না, আমি শর্ট করব, সংক্ষেপে বলে দেবো, তো শেয়ার দিয়ে রাখতে তোমাদের টাইম লাইনে থাকবে, তোমাদের বন্ধুরাও দেখতে পারবে। আচ্ছা, ঐশী অ্যান্সার করেছে হচ্ছে বি, তানভীর আহমেদ অ্যান্সার করেছে হচ্ছে বি, অনেকেই বি অ্যান্সার করছো। সি আসলে একটু কনফিউশন, রাইট? কে যেন লিখেছিল হচ্ছে সি হবে, তো যে লিখেছিল হচ্ছে সি হবে, সি নাকি বি হবে লিখেছিল, তো তোমার উত্তরটা আসলে ভুল, কিন্তু তোমার কনফিডেন্সের জন্য তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে অ্যান্সারটা বলে দিচ্ছি, শোনো, আমাদের সংবিধানের নাম কি? যদি এই প্রশ্নটাই হয়ে যায়, তাহলে আমাদের দেশের নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা তো ঠিক থাকবে, ঠিক আছে। তার আগে হচ্ছে দি কনস্টিটিউশন অফ, দি থাকছে দি কনস্টিটিউশন অফ, আবার আরেকটা দি হবে। এখন বি আর সি এর মধ্যে দেখো, এই যে দি কনস্টিটিউশন, বি আর সি এর মধ্যে দেখো, বিতে কিন্তু এখানে দিটা নেই,
কনস্টিটিউশন অফ এর পরে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আছে, কিন্তু এখানে দিটা নেই, কিন্তু এই যে এখানে দিটা আছে, তার মানে এটা হবে হচ্ছে দি কনস্টিটিউশন অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা, চলে যাচ্ছি পরের স্লাইডে। ওকে, খেয়াল করো, আমরা যে সংবিধানটা পড়বো, সংবিধানটা পড়ার আগে আমরা আমরা যে কাজটা করব, একটা ব্যাকগ্রাউন্ড একটু জেনে আসবো, একটা ব্যাকগ্রাউন্ড জানবো। এই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে 1970 সালের নির্বাচন। আচ্ছা, আমরা জানি 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, রাইট? এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, এইটাও আমরা জানি, জাতীয় পরিষদের যে নির্বাচনটা হয়েছিল। কিন্তু ভাইয়া 70 সালে কিন্তু নির্বাচন একটা হয় নাই, 70 সালে নির্বাচন হয়েছিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, যেটা হয়েছিল 7 ডিসেম্বর, আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন, যেটা হয়েছিল 17 ডিসেম্বর। তাহলে খেয়াল করো, 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, কয়টা নির্বাচন? দুইটা, একটা জাতীয় পরিষদের নির্বাচন আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। আচ্ছা, এখন এই নির্বাচনটা সংবিধানের জন্য আমাদের লাগবে। কেন লাগবে? কারণ তোমরা গণপরিষদের কথা জানো, গণপরিষদ গঠিত হয়েছিল 403 জনকে নিয়ে। ওই 403 জন কারা, কে বা কারা? এখানে যারা নির্বাচিত হবে তারাই থাকবে ওই 403 জন। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্নের উত্তর আমরা একটু ক্লিয়ার হয়ে নেই, তারপরে আমি ওই জায়গাটায় যাব যে গণপরিষদের কারা কিভাবে ছিল। খেয়াল করে দেখো পরের প্রশ্ন, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? আমাকে এই প্রশ্নের উত্তর দাও দেখি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? এখানে কিন্তু আমি 4টি অপশন রাখিনি, এখানে অপশন রেখেছি হচ্ছে 6টা। তাহলে এই প্রশ্নে ঝামেলা আছে, ঠিক আছে? আমি ঝামেলা ক্লিয়ার করব। তো এইটা খেয়াল করে দেখো, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে। দেখি তোমরা কে কি কমেন্ট করো, এই প্রশ্নটা থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, প্রিয়া সরি সায়েদ মারজুক আহমেদ 167টি, মনিরুল ইসলাম কিছু সি, তার মানে 167, সবাই 167 আনসার করছো। জান্নাতুল ফেরদৌস মহুয়া 167, জান্নাতুল ফেরদৌস মহুয়া গত বছর মৌচাকের স্টুডেন্ট ছিলেন, থ্যাংক ইউ, ক্লাস করছো। তারপরে হচ্ছে তৃষা অ্যান্সার করেছে হচ্ছে সি। আলমাস আলী অ্যান্সার করেছে এফ, 298টি। আমি এখন পর্যন্ত সঠিক উত্তর পাই নাই। সঞ্জিদা হাসান বিথি অ্যান্সার করছো সি, সঠিক উত্তর না। তিলোত্তমা অ্যান্সার করছো সি, এটাও সঠিক উত্তর না। আচ্ছা, নাজনীন নাহার অ্যান্সার করছো ডি, এটাও সঠিক উত্তর না। আমি বলেছি এখান থেকে শেখার আছে। আচ্ছা দেখি ইব্রাহিম কি লিখেছে, জাতীয় পরিষদ নির্বাচন 167 নির্বাচনে 280, মানে জাতীয় পরিষদ নির্বাচনে 167টি আর প্রাদেশিক পরিষদের নির্বাচনে 288টি। এটা অ্যান্সার করতে চাও তো ইব্রাহিম? থ্যাংক ইউ, একটু অ্যানালাইসিস করে অ্যান্সার করেছো, এরপর উত্তরটা হয়নি, ঠিক আছে? আচ্ছা, অনেকে অ্যান্সার করছে, আমি কি উত্তরটা দিয়ে দিব তাহলে? শতাব্দী তিথি 298, না ভাইয়া হয়নি, হয়নি। আমি আগে একটা কথা বলেছিলাম, এই প্রশ্নটা থেকে অনেক কিছু শেখার আছে, এই প্রশ্নটা থেকে শেখার আছে। তাহলে তোমাদের চেষ্টার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারাই অ্যান্সার করেছো, যেমন ঐশী শেষ পর্যন্ত এফ অ্যান্সার করেছো, ডি অ্যান্সার করেছো, শাকিল আহমেদ অ্যান্সার করেছো ডি। ওকে, তোমরা যারা চেষ্টা করেছো, তোমাদের চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলেছিলাম যে এই প্রশ্ন থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এটার উত্তরটা তাহলে কি হবে? তোমরা যারা অ্যান্সার করেছো, এটার উত্তরটা তাহলে কি হবে? এটার উত্তর আসলে প্রশ্নটাই হয়নি, প্রশ্নটাই হয়নি, প্রশ্নটাই হয়নি। কেন? কারণ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে, এটা কোনো প্রশ্ন না। কারণ এখানে নির্বাচন হয়েছিল দুইটা, সেই দুইটা নির্বাচনের মধ্যে কিছু নির্বাচিত আসন ছিল, কিছু সংরক্ষিত আসন ছিল, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে যে 6টা অপশন দেয়া আছে, আমি যদি উত্তর করতে যাই তাহলে 6টাই সঠিক উত্তর। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 160টি আসন লাভ করেছিল যদি বলি, এটাও সঠিক।
7টি যদি বলি এটাও সঠিক, সি অপশনে যেটা আছে 167 এটাও সঠিক, ডি অপশনে যে 288টি এটাও সঠিক, ইও সঠিক, 10টিও সঠিক, 298টিও সঠিক। কিভাবে? এটাই তো প্রশ্ন। খেয়াল করে দেখো, এখানে প্রশ্নটা হয়নি, প্রশ্নটা করলে আরো স্পেসিফিক করে প্রশ্ন করতে হবে। সেটা কেমন, পরের স্লাইডে গেলেই বুঝতে পারবে। খেয়াল করে দেখো, তাহলে ওইখানে উত্তর একটাও হবে না, কারণ আমি প্রশ্নটাকে ক্লিয়ার করিনি। প্রশ্ন ক্লিয়ার করলে এখান থেকে একটা উত্তর নেওয়া সম্ভব, আর এইভাবে প্রশ্ন করলে সবই উত্তর দেওয়া সম্ভব। খেয়াল করো, এই যে পরের স্লাইডটা দেখো এবং খেয়াল করো, 690 জন বর্তমানে দেখছে আমাদের এই লাইভটা, 691 জন, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করো, জাতীয় পরিষদের যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে 313টা আসন ছিল, রাইট? এর মধ্যে নির্বাচিত আসন ছিল হচ্ছে 300টি, সংরক্ষিত আসন ছিল 13টি। তাহলে মোট কয়টি আসন হলো? মোট আসন হলো হচ্ছে 313টি। তাহলে আওয়ামী লীগ নির্বাচিত আসন থেকে পায় 160টি, আর সংরক্ষিত আসন থেকে পায় 7টি। তাহলে মোট সেখানে পায় আওয়ামী লীগ 167টি। তাহলে যদি প্রশ্ন হয় এইভাবে যে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত আসন কয়টা পেয়েছিল, তাহলে উত্তর হবে 160। যদি প্রশ্ন হয় জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত আসন থেকে কয়টা পেয়েছিল, তাহলে উত্তর হবে 7। যদি প্রশ্ন হয় মোট জাতীয় পরিষদের নির্বাচনে মোট কয়টি আসন পেয়েছিল, তাহলে উত্তর হবে 167। তাহলে কথা বোঝা যাচ্ছে, উত্তর কিন্তু 160 হবে। নির্বাচিত আসন 300টা ছিল, আওয়ামী লীগ পেয়েছে 160টা। সংরক্ষিত আসন ছিল 13টা, সেখান থেকে আওয়ামী লীগ পেয়েছে 7টা। তাহলে মোট 313টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পেয়েছে? 167টা। এবার আসো ঠিক তেমনি ভাবে প্রাদেশিক পরিষদের যে আসন, মোট আসন ছিল 310টি। এই 310টির মধ্যে নির্বাচিত ছিল 300টি, নির্বাচিত ছিল 300টি, সংরক্ষিত ছিল 10টি, আর মোট আসন ছিল হচ্ছে 310টি। তাহলে এই নির্বাচিত 300টির মধ্যে আওয়ামী লীগ পায় হচ্ছে 288টি, এবং সংরক্ষিত 10টির মধ্যে আওয়ামী লীগ 10টি পায়, তাহলে মোট পায় হচ্ছে 298টি। তাহলে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ যদি প্রশ্ন নির্বাচিত কয়টি আসন পেয়েছিল, তাহলে 288টা হবে, সংরক্ষিত কয়টি আসন পেয়েছিল, তাহলে 10টি হবে, আর আওয়ামী লীগ মোট আসন পেয়েছিল কয়টি, তাহলে হবে 298টি। তাহলে খেয়াল করো, যদি প্রশ্ন হয় জাতীয় এখন এভাবে কিন্তু প্রশ্ন হয়েছে, হ্যাঁ, এই যে প্রাদেশিক থেকে একবার প্রশ্ন ছিল প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ মোট কয়টি আসন লাভ করেছিল, তাহলে উত্তর হবে 298টি। আরেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়েছিল প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নির্বাচিত আসন কয়টা পেয়েছিল, তাহলে কি 298টি হবে? তাহলে হবে হচ্ছে 288টি। তাহলে আমরা আগের প্রশ্নটাতে আবার একটু ফেরত যাই, খেয়াল করো, আগের প্রশ্নটাতে একটু ফেরত যাই। প্রশ্ন ছিল 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টা আসন লাভ করে। প্রশ্নটাই হয় নাই, কারণ এখানে 6টা উত্তর হতে পারে। 160 কি 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল, এখানে 160টা আসন ছিল, সে নির্বাচিত আসন থেকে আওয়ামী লীগ পেয়েছিল 160টা আসন, আর সংরক্ষিত থেকে আওয়ামী লীগ পেয়েছিল হচ্ছে 7টা আসন। তাহলে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সি অপশনে মোট পেয়েছিল 167টা আসন। আবার জাতীয় পরিষদের যে নির্বাচন, এই নির্বাচনে সংরক্ষিত আসন থেকে আওয়ামী লীগ পেয়েছিল 288টি আসন, আর নির্বাচিত আসন থেকে আওয়ামী লীগ পেয়েছিল 288টি, সংরক্ষিত থেকে আওয়ামী লীগ পেয়েছিল হচ্ছে 10টি, তাহলে মোট পেয়েছিল হচ্ছে 298টি আসন। তাহলে এই বিষয়টা কি তোমরা ক্লিয়ার আছো? যদি ক্লিয়ার না হও আমাকে একটু কমেন্টে জানাও। যেমন ফাতেমা, কি জাতীয় পরিষদে সংরক্ষিত 15টা না ভাইয়া, জাতীয় পরিষদে হ্যাঁ, মানে তুমি জানতে চাচ্ছ যে মোট কতটি? না, 13টি সংরক্ষিত ছিল, জাতীয় পরিষদে 15টি না। তুমি যেটা জানো সেটা ভুল। বাবু লিখেছো কত মিনিট ক্লাস হবে, আমি চেষ্টা করবো 1 ঘন্টা ক্লাস দিতে, 1 ঘন্টা শেষ করে দিতে, 1 ঘন্টা বেশি ধৈর্য থাকে না। আচ্ছা, তোমরা কি আরেকবার, আচ্ছা আরেকবার ভাইয়া লিখেছে হচ্ছে আলিফুর রহমান, আরেকবার, ওকে ফাইন। তাহলে আমি খুব সহজ করে আরেকটা বার বলছি তোমাদেরকে, আরেকটা বার একটু বোঝাও। জাতীয় পরিষদের মোট আসন 313টা, নির্বাচিত ছিল 300টা, সংরক্ষিত 13টা, তাহলে মোট 313টা। সেখান থেকে আওয়ামী লীগ পায় নির্বাচিত থেকে 160টা,
সংরক্ষিত থেকে পায় হচ্ছে 60টা। তাহলে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট আসন পায় কয়টা? 167। তাহলে এখন যদি প্রশ্ন হয় জাতীয় পরিষদে আওয়ামী লীগ নির্বাচিত আসন কয়টা পেয়েছিল, তাহলে হবে 160। আর যদি প্রশ্ন হয় জাতীয় পরিষদে আওয়ামী লীগ মোট আসন কয়টা পেয়েছিল, তাহলে কিন্তু হবে 167। আবার খেয়াল করো, প্রাদেশিক পরিষদের মোট আসন কিন্তু 310টা ছিল, নির্বাচিত ছিল 300, সংরক্ষিত ছিল 10টা, তাহলে মোট 310টা। তাহলে এখন যদি নির্বাচিত থেকে আওয়ামী লীগ পায় 288টি। ওকে, সবাই বলছে বুঝতে পারছি। ওকে, নির্বাচিত থেকে আওয়ামী লীগ পায় 288টি, আর মোট পায় হচ্ছে 298টি। তাহলে সবাই বলছে হচ্ছে বুঝতে পারছি। ওকে, কে যেন লিখেছে? পিয়াল রয় লিখেছে, এটাই জুবায়ের স্যার। ওকে, থ্যাংক ইউ পিয়াল রয়। ওরে বাবা, কত বড় সেপ্টেম্বর মাসে। আচ্ছা, এটা পড়তে পারবো না ভাই, স্লাইড ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা শেয়ার দিয়ে রাখো, এটা ভালোভাবে একবার দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দাও। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল কোনটা ছিল? জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল কোনটা? ওই যে বললাম জাতীয় পরিষদের নির্বাচনে, তার মানে আওয়ামী লীগ পেয়েছিল 167টা আসন। তাহলে আওয়ামী লীগ যে জয়লাভ করেছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল কে ছিল? অপশনটা একটু দেখি। এটা সহজ প্রশ্ন, এটা সবাই, আরিফুল সঠিক অ্যান্সার করছো, রবিন সঠিক অ্যান্সার করছো, সায়েদ মারজুক সঠিক অ্যান্সার করছো। আচ্ছা, এখানে কোনো ভুল অ্যান্সার কেউ করনি, সবাই সঠিক অ্যান্সার করছো। একজন উত্তরই লিখে দিচ্ছ, এমডি তাওহিদ, পি পি পি, থ্যাংক ইউ। নয়ন আহমেদ লিখেছে হচ্ছে পি পি। লাবিপানিরা এ, সবাই এস এস নাইস, রাজশাহী স্টুডেন্ট, এ অ্যান্সার করেছো। নয়ন আহমেদ সঠিক অ্যান্সার করেছো। ওকে, সবাই সঠিক অ্যান্সার করেছো। তাহলে জাতীয় পরিষদের আলহাজ আমার অনেক পুরনো স্টুডেন্ট, যে আমার কাছে প্রাইভেট পড়তো, সে লিখেছে পুরোনো দিনের ক্লাসগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। ভাই, থ্যাংক ইউ, তোমাদেরকে আমার খুব মনে পড়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে সঠিক উত্তরটা হচ্ছে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। তাহলে একটা বিষয় একটু তোমাদেরকে এখানে আমি একটু জানিয়ে রাখি, শোনো, একটা ব্যাকগ্রাউন্ড একটু জানিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা বিষয়। দেখো, 1966 সালে যখন বঙ্গবন্ধু 6 দফা দাবি তুলেছিল, 6 দফা মানে আমার প্রাদেশিক স্বায়ত্তশাসন দাও, অর্থাৎ আমাদেরকে একটু আমাদের মতো থাকতে দাও, প্রদেশটাকে একটু আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দাও, এটা কিন্তু দেয় নাই। 70-এর নির্বাচনে ওরা ভেবেছিল নির্বাচন হয় জাতীয় পরিষদের মানে নির্বাচন মানে বুঝো, জাতীয় পরিষদের নির্বাচন মানে হচ্ছে টোটাল পাকিস্তানের মধ্যে নির্বাচন। সেই নির্বাচনে জয়লাভ করলো কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ জয়লাভ করলো মানে হচ্ছে এখন ক্ষমতা, টোটাল পাকিস্তানের ক্ষমতা থাকবে আওয়ামী লীগের হাতে, বঙ্গবন্ধুর হাতে। ওদের তো মাথা খারাপ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এখন মার্চের 3 তারিখে একটা অধিবেশন হওয়ার কথা ছিল, সেই অধিবেশন থেকে আমাদেরকে ক্ষমতা দেওয়ার কথা ছিল, অর্থাৎ টোটাল পাকিস্তানের ক্ষমতা আওয়ামী লীগের হাতে থাকবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। ওরা কি এত সহজে দিয়ে দিবে? মার্চের 1 তারিখে ঘোষণা দিল তার আমাদেরকে এই অ্যাসেম্বলিটা হবে না। যখন ঘোষণা দিল এই অ্যাসেম্বলি হবে না, ওই মার্চের 1 তারিখে আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা খেলা চলছিল, পাকিস্তান একাদশ আর কমনওয়েলথ একাদশের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। ওইখান থেকে সব মানুষ ঘর থেকে বেরিয়ে আসলো, এবং ঘর থেকে বেরিয়ে আসে সবাই একসাথে সুর তুললো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তাহলে এই নির্বাচন মানে হচ্ছে আমাদের হাতে টোটাল ক্ষমতা চলে আসবে, এটা তারা মানলো না, তারা আমাদেরকে ক্ষমতাটা দিল না। তখনই মানুষ একেবারে সশস্ত্র ঝাঁপিয়ে পড়া, যেটা ভাই তোমাদের সাথে আর থাকছি না আমরা, এবার আমার স্বাধীনতা চাই। দেখো, এখানে যদি আমাদের অ্যাসেম্বলিটা হইতো তাহলেও কিন্তু স্বাধীনতা প্রশ্ন ওইভাবে আসতো না, আমরা কিন্তু পুত্ররা পাকিস্তান একসাথেই থাকতো। কিন্তু যখন তারা আমাদের এই নির্বাচনের পরও বিট্রে করলো, এই নির্বাচনের পর ক্ষমতা আমাদের হাতে আসার কথা দিল না, তখন কিন্তু সব একসাথে সুর তুললো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ঠিক আছে, তাহলে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। এবার চলে যাই আমরা আমাদের পরের স্লাইডে। আচ্ছা, এখন আচ্ছা, এই প্রশ্নটা আর না নিচ্ছি, এখানে একটা প্রশ্ন আছে, এটা আর প্রশ্নটা নিচ্ছি না, উত্তর দেওয়ার দরকার নেই, পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, খেয়াল করো, এখন প্রেক্ষাপটটা দেখি যে এতক্ষণ আমরা এই নির্বাচনটা কেন পড়লাম, একটু পরেই কারণটা চলে আসবে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বন্দী ছিলেন, জেল থেকে তিনি মুক্ত হইলেন 1972 সালের কথা বলছি। তিনি জেল থেকে মুক্ত হইলেন কবে? 8 জানুয়ারি, যেটাকে আমরা কি দিবস হিসেবে পালন করি?
10 জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করি। 8 জানুয়ারিতে তিনি জেল থেকে মুক্ত হইলেন। মুক্ত হয়ে তিনি প্রথমে গিয়েছিলেন লন্ডন, লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন 10 জানুয়ারি 1972 সাল। 10 জানুয়ারি দেশে আসার পর 11 জানুয়ারিতে তিনি একটা ঘোষণা দিলেন, দেশ তো আমার স্বাধীন হয়েছে, দেশের জন্য সংবিধান লাগবে। এটাকেই বলা হচ্ছে সংবিধান আদেশ জারি। কথা বুঝতে পেরেছ? তাহলে সংবিধান আদেশ জারি কে করলেন? বঙ্গবন্ধু। কত তারিখে করলেন? 11 জানুয়ারি। কত সালে? 1972 সালে। তাহলে আমার সংবিধান হুট করে আসেনি, একটা প্রেক্ষাপট আছে, অনেকগুলি স্টেপ আছে। এখানে যে তোমরা তারিখগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সেই স্টেপ, কিভাবে আমার সংবিধানটা আসলো। তাহলে বঙ্গবন্ধু দেশে এসেই 1972 সালের 11 জানুয়ারিতে ঘোষণা দিলেন আমার সংবিধান লাগবে। এটাকে আমরা বলছি সংবিধান আদেশ জারি। এটাই সংবিধানের প্রথম স্টেপ। আচ্ছা, সংবিধান আদেশ জারি হলো, সংবিধান লাগবে, তো সংবিধান কে বা কারা করবে? সংবিধান মানে হচ্ছে রাষ্ট্রের আইন, সবচেয়ে বড় আইন। আইন কারা আনবে? জাতীয় সংসদ। আমার কি তখন জাতীয় সংসদ আছে? নাই। যখন জাতীয় সংসদ থাকবে না তখন সংবিধান আনার জন্য যে কাজ করবে সেটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে আইন আনা, সংবিধান এনে দেওয়া। যখন সংবিধান আসবে এরপরে একদিনও জাতীয় গণপরিষদ আর থাকবে না। তখন বঙ্গবন্ধু বললো ওকে ফাইন, যেহেতু আমার জাতীয় সংসদ নাই, কি করো? গণপরিষদ গঠন করো। তাই গণপরিষদ আদেশ জারি হলো। সেটা কবে? সেটা হলো 23 মার্চ 1972 সাল। আচ্ছা, গণপরিষদ আদেশ জারির পর গণপরিষদ হইলো, ওই গণপরিষদের প্রথম অধিবেশন হলো, সেটা কবে? সেটা হচ্ছে 10 এপ্রিল। এই অধিবেশন থেকেই 11 তারিখে একটা কমিটি করে দেওয়া হলো, যেটাকে আমরা বলছি সংবিধান প্রণয়ন কমিটি। তাহলে সংবিধান প্রণয়ন কমিটি হলো কবে? 11 তারিখ। 34 জনকে নিয়ে কমিটি করা হলে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে দিল, এবং দুইটা দেশকে ফলো করে ডক্টর কামাল হোসেন 34 জনকে নিয়ে সংবিধান খসড়াটা তৈরি করলেন। সো এই যে সংবিধান প্রণয়ন কমিটি করে দিল, তারা প্রথম অধিবেশনে কবে বসলো? এটা হলো 17 এপ্রিল। তাহলে গণপরিষদ প্রথম অধিবেশনে বসেছিল 10 এপ্রিল, আর সংবিধান প্রণয়ন কমিটি প্রথম অধিবেশন বসেছিল 17 এপ্রিল। সব কত সালের কথা? 1972 সালের কথা। এরপর খেয়াল করো, ওই গণপরিষদ দুইটা দেশকে ফলো করলো, আমেরিকার সংবিধান আর ভারতের সংবিধান। এই দুটা দেশের সংবিধানকে ফলো করে তারা একটা খসড়া আনলো। খসড়াটা আনলো কবে? 12 অক্টোবর। এই খসড়াটা গৃহীত হলো আমাদের গণপরিষদে। এটা কবে? 4 নভেম্বর। যেহেতু গৃহীত হওয়াটাই একটা বড় তাৎপর্য রাখে, তাই 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। আচ্ছা, তারপরে দেখলাম 14 ও 15 ডিসেম্বর হচ্ছে ওই সংবিধান কি হইলো? স্বাক্ষর, মানে গণপরিষদে যেটা উত্থাপিত হইলো এটা স্বাক্ষর হইলো, এবং 16 ডিসেম্বর হচ্ছে সেই সংবিধান কার্যকর হলো। অর্থাৎ 16 ডিসেম্বরে আমরা আমাদের সংবিধান পাইলাম। তাহলে আমাদের দেশ স্বাধীন হইলো 16 ডিসেম্বর 1971 সালে, আর আমরা আমাদের সংবিধান পেয়েছি 16 ডিসেম্বর 1972 সালে। 1 বছরের একটা প্রেক্ষাপটে। এই 1 বছরে কি হয়েছিল? বঙ্গবন্ধু দেশে এসে ঘোষণা দিয়েছিল সংবিধান লাগবে, এটা ছিল 11 জানুয়ারি। এরপরে বললো তাহলে এটা হচ্ছে সংবিধান আদেশ জারি। এরপর বললো সংবিধান যে লাগবে কে করবে? গণপরিষদ। গণপরিষদ গঠন, এটা ছিল হচ্ছে 23 মার্চ। এই আদেশটা দিয়েছিল আবার হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, গণপরিষদ লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে 10 এপ্রিলে সেই গণপরিষদের প্রথম অধিবেশন হইলো, 11 তারিখে সংবিধান প্রণয়ন কমিটি হইলো, 17 তারিখে সেই কমিটির বৈঠক হইলো, প্রথম বৈঠক। 12 তারিখে তারা খসড়া তুলে নিয়ে আসলো। 4 তারিখে 4 নভেম্বরে সেই খসড়ার মানে অ্যাকসেপ্ট হইলো, গৃহীত হইলো। 14-15 তারিখে স্বাক্ষর হইলো। আর 16 ডিসেম্বরে কি হইলো? 16 ডিসেম্বর সেই সংবিধান আমরা পেলাম। তাহলে এই হচ্ছে একটা প্রেক্ষাপট। তাহলে এগুলো সব কত সালের ঘটনা? 1972 সালের ঘটনা। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, এখানে একটা ঘটনা আছে। সংবিধান সংবিধান এই যে এখানে বঙ্গবন্ধু যে গণপরিষদ আদেশ জারি করেছিল, এটা করেছিল হচ্ছে 11 জানুয়ারি, রাইট? আর 23 মার্চের যে গণপরিষদ আদেশ জারি হয়, 11 জানুয়ারি করেছিল বঙ্গবন্ধু, আর 23 মার্চের যে আদেশটা জারি হয় এটা করেছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে আমার সাথে একটা প্রশ্ন উত্তর দাও, সংবিধানের সাথে জড়িত সকল আদেশ, নিষেধ বা ঘোষণা কে জারি করতে পারবে? সংবিধানের সাথে সকল আদেশ, নিষেধ বা ঘোষণা কে জারি করতে পারবে? এই অপশনে দেওয়া আছে প্রধানমন্ত্রী, বি অপশনে দেওয়া আছে রাষ্ট্রপতি, সি অপশনে দেওয়া আছে গণপরিষদের প্রধান, ডি অপশনে দেওয়া আছে সংসদ সভাপতি। আমাকে একটু উত্তর দাও। আচ্ছা, সরি, আমি একটা ভুল কথা বলেছিলাম যে আমেরিকা আর ভারত, এটা হচ্ছে ব্রিটেন আর ভারত। একটু ক্ষমা করবে, সাধারণ জ্ঞান তো অনেক কথা চলে আসে, স্লিপ অফ টাং হয়ে যায় আর কি। ওইটা হচ্ছে ব্রিটেন এবং ভারত, ব্রিটেন এবং ভারতকে ফলো করে করা হয়েছিল।
আচ্ছা, এখন আমার সাথে প্রশ্ন উত্তর দাও। এই যে সবাই উত্তর করছো। এম কে মিশু উত্তর করেছো হচ্ছে বি। শুভ্র সোহেল আনসার করেছো, খুব অ্যাক্টিভ, তোমার নামটা অনেকবার দেখি। অ্যান্সার করেছো, আচ্ছা সি অ্যান্সার করেছো হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। ভাই হয়নি, উত্তর হয়নি। ফারজানা মিথি অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ। আনসার করেছো বি, থ্যাংক ইউ। নাফিজ আহমেদ আনসার করেছো বি, ওকে ফাইন, থ্যাংক ইউ। তার মানে খেয়াল করো, সংবিধানের সাথে সকল আদেশ ঘোষণা জারি করতে পারেন হচ্ছে প্রধানমন্ত্রী। যদি তাই হয় তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, 11 জানুয়ারি যিনি রাষ্ট্রপতি তিনি ঘোষণা করবেন, 23 মার্চ যিনি রাষ্ট্রপতি তিনি ঘোষণা করবেন। তাহলে এইখানে ঘোষণাটা আসলে কে করেছিল? আচ্ছা, তাহলে সংবিধান আদেশ জারি করেন কে? ওই যে 11 জানুয়ারি যে আদেশটা হয়েছিল, এই আদেশটা জারি করেছিল কিন্তু বঙ্গবন্ধু। আর এরপরে গণপরিষদ আদেশ জারি করেন কে? গণপরিষদ আদেশ জারি করেছিল হচ্ছে আবু সাইদ চৌধুরী। তাহলে সংবিধান আদেশ জারি করেছিল বঙ্গবন্ধু, আর গণপরিষদ আদেশ জারি করেছিল হচ্ছে আবু সাইদ চৌধুরী। এইটা কেন? এইটার কারণ হচ্ছে, এই প্রশ্নটার উত্তর দাও তো, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন 1972 সালের কত তারিখে? এই প্রশ্নটার একটু উত্তর দাও, তাহলে আমি বুঝবো। এখানে একটা বিষয় বোঝার আছে। এ 8 জানুয়ারি, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন 8 জানুয়ারি না। বঙ্গবন্ধু, এই প্রশ্নের উত্তর দাও, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন 1972 সালের কত তারিখে? 1972 সালে যখন তিনি দেশে আসলেন, তিনি 8 তারিখে মুক্তি পেলেন, 10 তারিখে দেশে আসলেন। আর দেশে এসে তিনি কি করলেন? তিনি ছিলেন রাষ্ট্রপতি, কিন্তু সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হন। এই যে অ্যান্সার করছো সি, 12 জানুয়ারি। আতিয়া অ্যান্সার করছো হচ্ছে বি। না ভাই, বি হবে না। সোনিয়া তুন সারা সি। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ, সি উত্তর হবে। অনেকে সঠিক আনসার করছো, অ্যান্সার সি হবে। এমডি ওমর ফারুক বিশাল। হ্যাঁ, আচ্ছা, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়ে যান 1972 সালের 12 জানুয়ারি। তাহলে একটা বিষয় খেয়াল করো, 1972 সালের 12 জানুয়ারি যদি তিনি রাষ্ট্রপতি হয়ে যান, সরি তিনি প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে রাষ্ট্রপতি পদটা খালি। রাষ্ট্রপতি কে হয়? রাষ্ট্রপতি হয় হচ্ছে আবু সাইদ চৌধুরী। তাহলে 1972 সালের 12 জানুয়ারির আগ পর্যন্ত রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু, আর 12 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতি কে হয়ে যায়? আবু সাইদ চৌধুরী। আর আমরা জানি সংবিধানের সাথে সকল আদেশ ঘোষণা কে করবে? রাষ্ট্রপতি করবে। তাহলে 11 জানুয়ারিতে যে সংবিধান আদেশ জারি হয়েছিল, এটা রাষ্ট্রপতি করবে। রাষ্ট্রপতি কে ছিল? বঙ্গবন্ধু। আবার 23 মার্চে যে জারি হয়েছিল, গণপরিষদ আদেশ জারি হয়েছিল, এটাও রাষ্ট্রপতি করবে। তখন রাষ্ট্রপতি কে? তখন রাষ্ট্রপতি হচ্ছে আবু সাইদ চৌধুরী। তাহলে ক্লিয়ার, সংবিধানের সাথে সকল ঘোষণা করবে রাষ্ট্রপতি। তাহলে এখানে দুইজন ব্যক্তির নাম পাই, বঙ্গবন্ধুর নাম পাই, আবু সাইদ চৌধুরীর নাম পাই। যখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিল তখন বঙ্গবন্ধু ঘোষণা করেছে, এরপর যখন আবু সাইদ চৌধুরী 12 জানুয়ারির পর রাষ্ট্রপতি হয়ে গেল, তখন ঘোষণাটা করলো হচ্ছে আবু সাইদ চৌধুরী। আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, ভাইয়া জাতীয় পতাকা দিবস আর জাতীয় পতাকা উত্তোলন দিবস সঠিক তারিখ সহগুলো বিষয়টা ক্লিয়ার করে দিলে ভালো হতো। ওকে, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি কিভাবে হয়ে গেল? তিনি একটা ঘোষণার মাধ্যমে রাষ্ট্রপতি থেকে তিনি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন। মাস 2, তুই জয়েন করছিস, ভালো লাগলো। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাই। সংখ্যায় সংবিধান, ঠিক আছে। তাহলে আমরা সংবিধানটাকে তো পাইলাম, সংবিধানকে পাইলাম। এখন সংবিধানটার ভেতরে কি আছে, কিভাবে আছে একটু দেখি। সংবিধান যখন তুমি খুলবে, একেবারে শুরুতেই পাবে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু কথা বলা আছে, মানে আমাদের দেশটার প্রতিষ্ঠার কিছু প্রেক্ষাপটের কথা বলা আছে। তাহলে এই যে শুরুতে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহটাকে বলা হয় প্রস্তাবনা। তাহলে আমাদের সংবিধানের প্রস্তাবনা একটাই, বা সে প্রস্তাবনাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এক হচ্ছে প্রস্তাবনা। দুই, আমাদের সংবিধানটা দুইটা ভাষায় আছে, একটা ইংরেজি ভাষায় আর একটা বাংলা ভাষায়। তাহলে সংবিধানটা যে দুইটা ভাষায় আছে,
এই ইংরেজি এবং বাংলা এই দুইটা দুইটা হচ্ছে ভাষা, এবং আমরা দুইটা দেশকে ফলো করেছিলাম। আমি ভুলে বলছিলাম আমেরিকা এবং ভারত, এটা একটু ভুল হয়ে গেছে, ব্রিটেন এবং ভারত হবে। দুইটা দেশকে আমরা ফলো করি, তাহলে দুইয়ের সাথে দুইটা বিষয় জড়িত, ভাষা দুইটা আর হচ্ছে দুইটা দেশকে ফলো করেছি আমরা। তারপরে হচ্ছে চার, চার হচ্ছে আমাদের সংবিধানের যে মূলনীতি যেটা আছে, মূলনীতি আছে হচ্ছে 4টি, মৌলিক অধিকার তফসিল আছে হচ্ছে 7টি, আমাদের সংবিধানের টোটাল অধ্যায় কয়টা? 11টা। আমাদের সংবিধান এ পর্যন্ত সংশোধন হয়েছে কতবার? 17 বার। আমাদের সংবিধানে হস্তলিখিত যে সংবিধানটা ছিল এটা ছিল হচ্ছে 93 পাতা, আর ওই হস্তলিখিত সংবিধানটাতে যখন সবাই স্বাক্ষর করলো, 403 জন স্বাক্ষর করলো, তখন সেটা হয়ে গেল হচ্ছে 108 পাতা। আর আমাদের সংবিধানে আছে 153টা অনুচ্ছেদ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে 153টা অনুচ্ছেদ। মূলনীতি হচ্ছে 4টি, আর মূলনীতি হচ্ছে 4টি, মূলনীতি 4টি, মৌলিক অধিকার আর তফসিল হচ্ছে 7টি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের সংবিধানে একটা প্রেক্ষাপট জানলাম। আমি খুব মানে প্রেক্ষাপট আসলে জানি নাই, আরো অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলছি। কেন বলছি? কারণ আমি কি 1 ঘন্টার মধ্যে আমার সংবিধানটা একটা সামারি টানার ইচ্ছা আছে। 1 ঘন্টার বেশি আসলে অনলাইনে ক্লাস খুব একটা ধৈর্য নিয়ে থাকা সম্ভব হয় না। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি যেখানে আমার ইনবক্সে একটু পরপর মেসেজ আসতো, বা ফেসবুক আছে, ইউটিউব আছে, সেখানে বসে বসে একটা বেটার বকবকানি শুনবো, আমার হয়তো এত ধৈর্য হইতো না। তাই 1 ঘন্টায় ক্লাস করব, তাই আমি কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি। তাহলে একটু আগে আমরা একটা প্রেক্ষাপট জানলাম, সংবিধানটা কিভাবে আসলো, আসার পর সংবিধানের ভেতরে কি কি আছে জানলাম। প্রস্তাবনা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, 2টা ভাষায় করা হয়েছে, 4টা মূলনীতি আছে, 7টা তফসিল বা মৌলিক অধিকার আছে 7টা, 11টা অধ্যায় আছে, 17টা সংশোধনী হয়েছে এই পর্যন্ত, 93 পাতা ছিল, এরপরে স্বাক্ষর 108 পাতা হয়েছে, আর অনুচ্ছেদ আছে কয়টা? 153টা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অনুচ্ছেদ। প্রশ্নগুলি হবে হচ্ছে অনুচ্ছেদ থেকে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তাহলে একটু এই যে খসড়া সংবিধানের এই প্রশ্নটার একটু উত্তর আমাকে দাও দেখি। সংবিধান, এই যে খসড়া সংবিধানের অলংকরণ ও ডিজাইন করেন কে? আল্লাহ, এখানে তো আমার আসল উত্তরটাই বাদ পড়ে গেল। আচ্ছা, তোমরা এটা আমাকে একটু কমেন্টে লিখে জানাও, খসড়া সংবিধানের অলংকরণ ও ডিজাইন করেন কে? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও কে লিখেছে। সবকিছু নয়ন মাহমুদ, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া, মাথার উপর দিয়ে গেলে হবে না, কারণ এখানে বি ইউনিটে 44,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবে, 2,000 2,500 চান্স পাবে। যারা যারা হচ্ছে যারা হচ্ছে সবচেয়ে ভালো থাকবে, তীক্ষ্ণ মেধার থাকবে, যাদের মাথার উপর দিয়ে যাবে না, মাথার ভেতর দিয়ে যাবে, তারাই চান্স পাবে। সো মাথার ভেতর দিয়ে যেতে হবে। আচ্ছা, দেখি কে কি আনসার করছো। শাখাওয়াত রানা, জয়নুল আবেদিন, শাখাওয়াত রানা হচ্ছে জয়নুল আবেদিন লিখেছ। আচ্ছা, আমি দেখলাম ইয়ে লিখেছিল যেন কে, কামাল হোসেন লিখেছ হচ্ছে রায়হান আহমেদ লিখেছো কামাল হোসেন। ভাই, কামাল হোসেন হবে না। কামরুল হাসান লিখেছ হচ্ছে যে জাহিদ লিখেছো কামরুল হাসান। কামরুল হাসান, তোমার জাহিদ নামের এই অবস্থা কেন? যে এ যা এক জায়গায়, হিদ আরেক জায়গায়, ঠিক আছে। জয়নুল আবেদিন লিখেছো হচ্ছে মাসুদ ইকবাল জুয়েল। জয়নুল আবেদিন লিখেছো হচ্ছে ফাহাদ আহমেদ। ওকে, থ্যাংক ইউ, তোমরা জানো, থ্যাংক ইউ। আমি যাদের সাথে ক্লাস করতে বসছি, আসলে একটা বিষয় কি জানো, বিষয়টা হচ্ছে একটু মোটিভেশনাল কথা বলি, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে এই যে দেখো, যারা আজকে অনলাইনে ক্লাসটা করছো, তুমি অনলাইনে ক্লাস করছো মানে আমি তোমাকে খুব রেসপেক্ট করি। এই সময় তুমি অনেক কিছু করতে পারতে, ঘুমিয়ে থাকতে পারতে, টিভি দেখতে পারতে, ইউটিউবিং করতে পারতে, ফেসবুকিং করতে পারতে, বাইরে ঘোরাঘুরি করতে পারতে, সেটা না করে তুমি ক্লাস করছো। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে তুমি শুধু ক্লাস না, আরো অনেক কিছু করো। ওই যে যখন এক্সাম নেই, এক্সামে দাও, এক্সামের জন্য অপেক্ষা করো, বসে থাকো, এক্সাম উত্তর দাও, অন্যান্য গ্রুপের সাথেও আছো,
বাংলা টিচারটা কি পড়াচ্ছে বাংলাটা পড়ো, ইংরেজি কি পড়াচ্ছে সেটা পড়ো, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি সচেতন, কনসাস। আর এই সচেতনতাই তোমার সাথে আরো অনেকের সাথে নাই। এর মানে হচ্ছে তুমি এক স্টেপ এগিয়ে আছো, যারা ক্লাস করছে, যারা সিরিয়াস আর যারা সিরিয়াস না। আর এই যে তুমি চিন্তাগত দিক দিয়ে এগিয়ে আছো, মানে ক্লাস করছো, এইটারই একটা রেজাল্ট তুমি পাবে। কিভাবে পাবে? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দেখো আমি একটা কথা বলি, পড়ার চেয়ে বেশি জরুরি হচ্ছে কি বলে টার্গেট, মানে মানে একটা ডিটারমিনেশন। তুমি পড়ার চেয়ে বেশি এটা বেশি জরুরি। টার্গেট থাকতে হবে, খ্যাপা টার্গেট, পাগলা টার্গেট, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে। আমি আমার কথা বলি, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছিলাম, ঢাকা কলেজের ফর্ম তুলেছিলাম, সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছিলাম, আর হচ্ছে জগন্নাথের ফর্ম তুলেছিলাম, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছিলাম। কিন্তু আমি অন্যগুলিতে পরীক্ষা দিতে যাইনি। কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আর যদি না হয় রিক্সা চালাবো। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো এইটা এইটা এটা ছিল আমার ফার্ম ডিটারমিনেশন, ঠিক আছে? সো তোমাদের মধ্যে এরকম একটা টার্গেট রাখো যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে। আর সেকেন্ড টাইমে যারা আছো তারা অপশন যেটা আছে, যারা আছে বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমার কাছে যে বেস্ট অপশনটা আছে, আমাকে চান্স পাইতেই হবে, ওই জায়গাটাতে আমাকে চান্স পাইতে হবে। সো এরকম একটা টার্গেট নিয়ে হচ্ছে তোমরা এরকম একটা টার্গেট নিয়ে তোমরা পড়ো, ঠিক আছে? সো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যারা ক্লাসে আছো। অন্তর থেকে দোয়া থাকলো তোমাদের জন্য, একটু কষ্ট করো, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। অনেক অজানা বিষয় জানা হচ্ছে, কনফিউশন যুক্ত প্রশ্ন সলভ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাই, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই যে রিঙ্কি গিলেছে, ভাই রে ভাই আমারে আর ফেমাস বানানোর দরকার, ওটা হচ্ছে মনে হয় সবাই ইনবক্সে ওদের নিজেদের ব্যাপার স্যাপার, ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় একটু বলি, তোমাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ, মানে গ্রুপ মানে কি এটা, আমি তোমাদের মধ্যে যেটা দেখতে পেয়েছি, একটা গ্রুপ, একটা কমিউনিটি, একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব গড়ে উঠেছে আমার ক্লাসের সুবাদে, বা আমার যারা এক্সাম দিচ্ছ, আমি অনেকের কাছে খুব পরিচিত হয়েছে। মানে অনেকে আমার কাছে, এই যে রেজওয়ান রিঙ্কি নামটা আমার কাছে খুব কমন, এস এস নাইস নামটা কমন, নয়ন আহমেদ নামটা কমন, তারপরে যে সোহা তানজি নামটা কমন। মানে যারা এক্সাম দিচ্ছ এবং যারা ক্লাস করছো, তোমাদের নামটা আমার কাছে খুব কমন হয়ে যাচ্ছে। আমি আমি একটা সার্কেল, একটা গ্রুপ পেয়ে যাচ্ছি আর কি। তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আমি দেখতে পাচ্ছি, এটা ভালো। এটা কাজে লাগাও, এই ফ্রেন্ডশিপটাকে কাজে লাগিয়ে পড়াটা শেয়ার করে, একজন আরেকজনের সাথে শেয়ার করে পড়ো, একজন আরেকজনের সাথে আলোচনা করো, কথা বলো, এবং একটা ফ্রেন্ডশিপ থেকে একটা ভালো কিছু বের করে নিয়ে আসো। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা চান্স পাবে, আমরা সবাই মিলে একটা গেট টুগেদার করবো এই গ্রুপের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে। আমার ক্লাস টাস করে যারা চান্স পেয়েছো, যাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে, আমরা টিএসসি তে একটা গেট টুগেদার করবো, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি আমাদের পড়াতে। আচ্ছা, খসড়া সংবিধান অলঙ্করণ। আচ্ছা, এখানে আমার উত্তরটা নেই। খসড়া সংবিধানের অলঙ্করণ করেছে, তোমরা সবাই অ্যান্সার করেছো, সেটা হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন অলঙ্করণ যিনি করেছেন, ডিজাইন যিনি করেছিলেন, তিনি হচ্ছেন জয়নুল আবেদিন। আচ্ছা, খসড়া সংবিধানের ডিজাইন করা হচ্ছে জয়নুল আবেদিন। আচ্ছা, খেয়াল করো, এখন এই যে নামগুলি, এই প্রত্যেকটা নাম কিন্তু, প্রত্যেকটা নাম হচ্ছে আমার ইয়ার সাথে জড়িত। কিসের সাথে জড়িত? সংবিধানের। বঙ্গবন্ধু কিভাবে জড়িত? বঙ্গবন্ধু সংবিধানের আদেশ ঘোষণা করেছিল। আবু সাইদ চৌধুরী কিভাবে জড়িত? তিনি গণপরিষদ আদেশ ঘোষণা করেছিল। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি গণপরিষদের সভাপতি ছিলেন। শাহ আব্দুল হামিদ গণপরিষদের স্পিকার ছিলেন, আর মুহাম্মদুল্লাহ গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। ডক্টর কামাল হোসেন, তিনি ছিলেন হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান। বেগম রাজিয়া আক্তার বানু, তিনি একমাত্র সংবিধান প্রণয়ন কমিটির মধ্যে একমাত্র মহিলা ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত একমাত্র বিরোধী দলীয় ছিলেন। আব্দুর রৌফ, যিনি আমাদের সংবিধানটা হাতে লিখেছিলেন। এগুলা খুব কমন তথ্য, এগুলা বই পুস্তক খুললেই তোমরা পেয়ে যাবে। এই জায়গায় আমি আর সময় নষ্ট করছি না। এবার আসো, সংবিধান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি যে জায়গাটায় হয়, এটা হচ্ছে অনুচ্ছেদ। এখন সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে টোটাল 153টা। সংবিধানের অনুচ্ছেদ টোটাল 153টা। আর 153টা অনুচ্ছেদ কি আসলে পড়া সম্ভব বা মনে রাখার কি দরকার আছে? একটু বিগত বছরের প্রশ্নগুলি খুলে দেখো, দেখবে কমন কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয়। অথবা বিসিএস এর জন্য যারা পড়ে, যেমন তোমরা অনেকে এমপি3 বইটা পড়ো, বইটা অনেক ভালো, আমার জুবাইর থেকে পড়ে যদি শেষ করতে পারো এমপি3 পড়ো, কিন্তু সেখানে অনুচ্ছেদগুলির ডিটেলস দেওয়া,
আমাদের কিন্তু এখন ডিটেলস লাগবে না, আমরা যারা অ্যাডমিশনের জন্য ডিটেলস লাগবে না, শুধুমাত্র আমাদের কোন অনুচ্ছেদে কি বলা আছে 153টা অনুচ্ছেদ পড়ার দরকার নাই। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু গণিত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এখানে আমি 27টা অনুচ্ছেদ উল্লেখ করেছি। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা এটা তোমাদের পুরো ক্লাসটাকে শেয়ার করে রাখো, তাহলে তো তোমাদের টাইমলাইনে থাকবে। আমি আগামীকালকে যে প্রশ্নগুলি করব আমি এই 27টার মধ্যে করব, মানে আমি যে এক্সামটা নিব অনুচ্ছেদ আমি এই 27টা থেকে নিব। কেন বলছি তোমাদেরকে এই 27টা থেকে নিব, কারণ এই 27টা তোমাকে জানা থাকতেই হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, অথবা সেকেন্ড টাইমে যারা আছো অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে, আর এই 27টা অনুচ্ছেদ কোনটাতে কি বলা আছে তোমার জানা নেই, এটা না জেনে তুমি পরীক্ষার হলে যেও না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। শুধু একটা কথা বলে দেই, আমি যখন পরীক্ষা নিব একদিন পরে এই 27 যারা তোমরা অ্যাক্টিভ আছো আমার সাথে আছো পরীক্ষা দিবে, এই 27টা অবশ্যই ঠোঁটস্থ করবে। আর বাকিগুলি কি পড়বে না? বাকিগুলিও পড়বে, পড়তে হবে, কিন্তু বাকিগুলিতে তুমি যদি একটু চোখ বুলাও বা একটু শুধু কনসেপ্ট বা মাথায় রাখো কোনটাতে কি আছে তাহলেই হবে। বা আমার জুবায়ের থেকে বইটা খুললে দেখবে যে 3 স্টার করে দেওয়া আছে কিছু অনুচ্ছেদে, তো ওই অনুচ্ছেদগুলি 3 স্টার যেগুলো দেওয়া ওইটা পাশাপাশি 2 স্টার আছে, ওইভাবে গুরুত্ব বুঝে পড়তে পারো। কিন্তু এইখানে আমি যা যা লিখলাম 1 2 4 4 ক 11 12 17 22 23 ক 27 28 39 40 41 49 52 64 77 93 95 117 118 137 141 ক 142 145 ক 152, এইটা তোমাকে মনে রাখতেই হবে। আমি আগামীকালকে পরীক্ষায় এই ক্লাসের উপর যে পরীক্ষা নিব এগুলো থেকেই হচ্ছে আমি নিব, পরীক্ষাটা নিব, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমার কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দাও দেখি। অ্যাটর্নি একটু হয়ে যাক, একটু তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাক। অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে? আচ্ছা, কেন অ্যাটর্নি জেনারেল রেখেছে, কারণ এটা নিয়ে একটু বুঝতে হবে অ্যাটর্নি জেনারেল বিষয়টা কি। অ্যাটর্নি জেনারেল আর হচ্ছে ন্যায়পাল, এই দুইটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের মানে কনফিউশন বা মানে অনেকেই বিষয়গুলি ক্লিয়ার থাকো না, যার ফলে আমি একটু আলোচনা করবো অ্যাটর্নি জেনারেল কি। তার আগে আমাকে উত্তর দিয়ে দাও, অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? পরীক্ষা দেওয়ার উপায় কি? তুমি আমাদের গ্রুপের সাথে থাকো, একদিন পরে পরীক্ষা নিব। জাবিতে অনলি জুবায়ের জিকে বেটার নয় আই হোপ। হ্যাঁ, জাবিতে শোনো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কথা বলি, কে যেন জিজ্ঞেস করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বইটা পড়বো, তখন আমারই এক স্টুডেন্ট, ও মনে হয় যে সুজানা জান্নাত, ও মনে হয় একটা অ্যান্সার করেছিল। ও হচ্ছে সুজানা জান্নাত একটা অ্যান্সার করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো বই পারফেক্ট না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলি এমন ভাবে করে কোনো বই পড়েই সেখানে খুব একটা কমন পাওয়া যায় না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি ভালো করে পড়ে যাও, আর আমার জুবায়ের জিকে, জুবায়ের বাংলা বা জুবায়ের ইংলিশ এই কয়টা পড়ে যাও। আচ্ছা, এটা ইয়ে করতে হবে। আচ্ছা, ডি অ্যান্সার করেছো আফসানা নাজনীন প্রিয়া। সিমিন মুনতারা ডি অ্যান্সার করেছো। 64 অ্যান্সার করেছেন নয়ন আহমেদ 64, থ্যাংক ইউ নয়ন। নয়ন দুইটা পরীক্ষাতেই ভালো করেছে, দেখা যাবে নয়ন তৃতীয় পরীক্ষায় কি হয়, ঠিক আছে। তোমাকে শুরুর দিকে আশা করব যে ভালো কিছু করবা। তারপরে নুসরাত সাবিয়া ডি অ্যান্সার। আচ্ছা, এটার উত্তর তাহলে তোমরা সবাই জানো। সোহা তানজি ডি অ্যান্সার করেছো। ও লিখেছে অ্যান্সার স্বস্তিকা ভাই, এক্সাম দেওয়ার জন্য কোন গ্রুপে অ্যাড হতে পারে? এখন যদি এসব প্রিলিমিনারি কোশ্চেন করো তাহলে কিভাবে হবে? আমার জুবায়ের জিকে লিখবা, এডুকেশনাল গ্রুপ পেয়ে যাবো, ওইখানে থাকবা। আচ্ছা, তাহলে সবাই সঠিক অ্যান্সার করছো। অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, এখন আসি অ্যাটর্নি জেনারেল কি আসলে। অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে একটা বডি, ঠিক আছে, একটা বডি যেটা হচ্ছে সরকারের পক্ষ হয়ে কিছু আইনজীবী থাকে, তাদের মধ্যে প্রধান একজন থাকে যাকে আমরা অ্যাটর্নি জেনারেল হিসেবে বলে থাকি, যেটার কথা সংবিধানে বলা আছে। অর্থাৎ
গভর্নমেন্টের পক্ষ থেকে যখন কোনো আইনি লড়াইয়ের প্রয়োজন হবে, সাংবিধানিকভাবে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে, যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে এই গভর্নমেন্টের পক্ষ হয়ে লড়াই করবে। আচ্ছা, তারপরে খেয়াল করো, পরের স্লাইডে যাই। ন্যায়পালের কথা, এখন আমরা একটু ন্যায়পালটা বুঝবো। ন্যায়পাল এর কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? আচ্ছা, সাম্য সৃষ্টি। স্যার আমি এতগুলো অ্যান্সার দিলাম, এক্সামেও পার্টিসিপেট করলাম, বাট আমার কপি চোখে চেক করা হয়নি। আসলে গতবার এক্সাম দিয়েছে হচ্ছে 400 স্টুডেন্ট, তো 400 জনেরটা আমি ইয়ে করতে পারবো না, খাতা দেখতে পারবো। আমি প্রথম 100 জনের খাতা দেখবো। সো প্রথম 100 জন যারা অ্যান্সার করবে তাদের খাতা দেখে আমি একটা রেজাল্ট দেব। আর এই যে অ্যান্সার করছো, ন্যায়পালের কথা বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে? ন্যায়পালের কথা বলা হচ্ছে সংবিধানের, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার করছো, মিল্টন মজুমদার। ন্যায়পালের কথা বলা আছে মিল্টন মজুমদার। অ্যান্সার করেছো হচ্ছে 77। আসো না একটু মা। আচ্ছা আসো না মা, একটু এদিকে আসো, আমার মা আসছে আমার ক্লাস দেখার জন্য। ঠিক আছে, এইমাত্র আমার রুমে ঢুকলো, তো জাস্ট ওদেরকে একটু তুমি বলে দাও যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে ওরা উৎসাহ পাবে। এটা আসো না, কেমন সামনে আসো। আচ্ছা, মা আসতে যাচ্ছে না, আমার মা আসছে ঠিক আমার ক্লাস দেখার জন্য। সবসময় তো শুধু শুনে ক্লাস নেই, এখন তো বাসায় বসে বসে ক্লাস নিচ্ছি। তো আম্মা বলছে যে তুমি বলে দাও। তা আমার মা তোমাদেরকে বলছে তোমরা যারা ক্লাস করছো তোমাদের জন্য শুভকামনা জানিয়েছে, যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দেখছি অ্যান্সার করছো 77। এই যে নাফিউল ইকবাল, আন্টিকে সালাম। ওকে, তোমার সালাম, আমার মা পাশে আছে, তোমার সালাম পেয়ে গেল। তারপর অনেকেই সালাম দিচ্ছে, আমার খুব ইচ্ছা আন্টিকে একটু দেখার। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মহুয়া, আমার খুব ইচ্ছা আন্টিকে একটু দেখার। তুমি একটু ক্যামেরার সামনে আসলে ওরা একটু দেখতো তোমাকে। আচ্ছা না, আমার মা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। আজ কি লিখছে, ভাই আজ আপনার এসি এবং আপনাকে দেখতে দেখতে সময়টা চলে যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম না? আচ্ছা আচ্ছা। অনেকেই সাম্প্রতিক ক্যাপসুল কবে বের হবে? সাম্প্রতিক ক্যাপসুল হচ্ছে, তোমরা সাম্প্রতিক নিয়ে একেবারে টেনশন করবা না। সাম্প্রতিক ক্যাপসুল তোমরা যখন ইয়ে করবা, ওই যে কি বলে এইচএসসি পরীক্ষাটা হয়ে যাবে, এইচএসসি পরীক্ষার পর আমি তোমাদের সব সাম্প্রতিক দিব, যত সাম্প্রতিক আছে টেনশন করবা না। সাম্প্রতিক পাইলা, সাম্প্রতিক হচ্ছে তোমরা পাবা আমার কাছ থেকে, সব পাবা, আমি সব দিব। সো সাম্প্রতিক পাইলাম কিনা এটা নিয়ে টেনশন না, পড়লা কিনা এটা নিয়ে হচ্ছে টেনশন। সোহানুর রহমান লিখেছে আন্টির জন্য ভালোবাসা রইল। ওকে, থ্যাংক ইউ সোহানুর রহমান, আন্টি পাশেই আছে, আন্টি তোমাদের ভালোবাসা নিচ্ছে। দোয়া করবেন আন্টি। রামিস ওয়াসির দোয়া চাইছে তোমার কাছে, ঠিক আছে, দোয়া করে দিচ্ছে। ওকে, না ছবি আসে নাই, তোমার ছবি আসে নাই, তুমি ক্যামেরার সামনে আসলে তোমার ছবি আসবে। তোমাকে না দেখেই পোলাপান তোমাকে ইয়ে করতেছে, সালাম জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে, দোয়া চাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা ক্লাসে যাই। উপজাতিদের কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? লাস্ট একটা বিষয় দেখো তো, উপজাতিদের কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? প্রায় তো 1 ঘন্টা হয়ে গেল, আমি চাচ্ছিলাম 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে। উপজাতিদের কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? উপজাতিদের কথা বলা আছে সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে। ঠিক আছে, আমি আর তোমাদের অ্যান্সার নিচ্ছি না, উপজাতিদের কথা বলা আছে 23-এর ক অনুচ্ছেদে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে যে আমার স্লাইডটা যেহেতু করেছি, আমি আর 15-20 মিনিট একটু ক্লাসটা কন্টিনিউ করি। আমার ইচ্ছে ছিল 1 ঘন্টা নিব, আরো 15টা মিনিট ক্লাস কন্টিনিউ করি, যেহেতু এখনো প্রায় 485টা চোখ দেখতে পাচ্ছি, 485 জন এখনো সাথে আছো। তো আমি একটু কন্টিনিউ করি, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এই যে ধৈর্য ধরে থাকছো, ইনশাল্লাহ তোমরা এর রেজাল্ট পাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে তাহলে আমরা একটু পরে যাই। উপজাতিদের কথা বলছে 23-এর ক, তাহলে অনুচ্ছেদের কথা যেটা বললাম,
অনুচ্ছেদ হচ্ছে কি যে ওই যে কয়টা বললাম এই কয়টা হচ্ছে অনুচ্ছেদ, খুব গুরুত্ব দিয়ে পড়বে। আচ্ছা এবার আসো খুব সংক্ষেপে আমি একটু দ্রুত বলে যাব। সংশোধনী, এই পর্যন্ত সংশোধনী কয়টা আসছে? 17টা। এই 17টার মধ্যে আবার হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে 4টা। তাহলে সংশোধনী হচ্ছে 17টা, আর এখান থেকে আবার হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে 4টা। এই 4টা কি কি? পঞ্চম, সপ্তম, 13তম, 16তম, এগুলো বাতিল। বাতিল ঘোষণা করা হয়েছে মানে সংশোধনী 17টা থেকে তুমি কিন্তু বাদ দিয়ে হিসাব করতে পারবে না। এগুলো সংশোধনী হয়েছে বাট এগুলোকে বাতিল করা হয়েছে। আচ্ছা এবার বলি, আমি যে প্রশ্ন করব সেখানে এই যে সংশোধনী থেকে যে প্রশ্ন করব সেটা কোন কোনটা থেকে থাকবে? আমার বিগত বছরের অভিজ্ঞতা যেটা বলে, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয়, পঞ্চম, অষ্টম, 11তম, 12তম, 13তম, 14তম, 15তম এবং 17তম। আবার বলছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম, 11, 12, 13, 14, 15 আর 17, এইগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়ো। স্ক্রিনশট দিয়ে রাখো অথবা শেয়ার দিয়ে রাখো ক্লাসটি। তোমাদের বন্ধুদেরকে ক্লাসে জয়েন করতে বলো, তাহলে পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করো, তাহলে পরীক্ষাটা আরো বেশি জমজমাট হবে। আচ্ছা এবার আমার প্রশ্নের উত্তর দাও। আমি কিন্তু সংশোধনী নিয়ে কোনো তথ্য দেই নাই, আমি শুধু 2টা সংশোধনী। ভাইয়া যতক্ষণ ক্লাস করাবে ভাইয়া টায়ার্ড হলেও আমরা টায়ার্ড হব না, ও মানে আমি টায়ার্ড হলেও তোমরা টায়ার্ড হবো না, এই এনার্জি সবার মধ্যে থাকে না, বুঝছো সোহা? এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ভাইয়া টপ ফ্যান কেন দেখায়? ইনশাল্লাহ টপ রেজাল্ট করবো স্যার। ভাইয়া টপ ফ্যান কেন দেখায় আমাদের? ইনশাল্লাহ টপ রেজাল্ট করবো। সাব্বির, ও হচ্ছে ইয়ে বগুড়া না রাজশাহী কোন জায়গার জন্য কথা হয়েছে ওর সাথে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো যেটা বলছিলাম যে পরস্পর বিপরীতমুখী সংবিধান সংশোধনী নিচে কোন দুটি? পরস্পর বিপরীতমুখী সংশোধনী কোন দুটি? আমি কিন্তু একটা সংশোধনের কথা বলি না, আমি ধরে নিচ্ছি যারা ক্লাস করছে তারা একটু ট্যালেন্টেড, তারা আগে থেকে পড়েছে। তাহলে আমার সাথে একটু মানে বিষয়টা হচ্ছে প্রথমে যেমন এই অপশনে দেখো, প্রথমটাতে যা বলা আছে তৃতীয়টাতে তার বিপরীত কথা বলা আছে, এরকম কি না? এইরকম একটা সংশোধনীতে যা বলা আছে আরেকটা সংশোধনীতে তার ঠিক বিপরীতটা বলা আছে, এরকম সংশোধনী কি কি? প্রথম ও তৃতীয় এ অপশন, বি অপশন হচ্ছে দ্বিতীয় পঞ্চম না, সি অপশন চতুর্থ 12তম না, চতুর্থ 12তম কিনা, অষ্টম বা 17তম। এইটা দেখি তো কেউ অ্যান্সার করতে পারো কিনা। ওরে বাবা, কাদেরকে নিয়ে বসছি আমি ক্লাস করতে, সবাই সঠিক অ্যান্সার করছে, সবাই। অনন্যা সুলতানা সঠিক অ্যান্সার, রাবেয়া মাহরাবিন সঠিক অ্যান্সার, ও তো লিখেই দিছে তত্ত্বাবধায়ক সরকার বিষয় 4 এবং 12। তুমি ভাইয়া তুমি যেটা লিখেছ এটা আসলে হয়নি। চতুর্থ এবং 12 ঠিক আছে, কিন্তু চতুর্থ এবং 12-র মধ্যে তত্ত্বাবধায়ক সরকার না। তাহলে আমি একটু ক্লিয়ারই করে দিই, তোমরা সবাই সঠিক অ্যান্সার করছো। আচ্ছা ওর কমেন্ট একটু পড়ি। ভাই আমি মেহেরপুর থেকে ক্লাস করছি, অনেক ভালো লাগে আপনার ক্লাস নেওয়ার ধরনটা, ভালোবাসি আপনাকে। থ্যাংক ইউ সোহানুর রহমান, তোমাদের ভালোবাসা আছে বলেই তো বেঁচে আছি। এত কমেন্ট আসে যে আমি হাইড করতে সময় চলে যায়। আচ্ছা তাহলে খেয়াল করো, এই যে কে যেন অ্যান্সার করেছিল যে চতুর্থ ও 12 সঠিক উত্তর। হ্যাঁ চতুর্থ এবং 12, কিন্তু তুমি যেটা লিখেছো তত্ত্বাবধায়ক সরকার তা না। চতুর্থটাতে কি বলা ছিল? চতুর্থটাতে বলা ছিল হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা চতুর্থ সংবিধানে, আর 12তম সংবিধানে কি করা হলো? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা আনা হলো। তার মানে পরস্পর বিপরীতমুখী সংবিধান সংশোধনী হচ্ছে চতুর্থ এবং 12। চতুর্থতে বলা ছিল যেমন, এখন দেখো প্রথম এই অপশনটা দেখি, প্রথম সংবিধান সংশোধনীতে কি বলা ছিল? প্রথমটাতে বলা ছিল হচ্ছে যুদ্ধাপরাধীদের ইয়ে প্রসঙ্গে, ক্ষমা করে দেওয়া প্রসঙ্গে, যুদ্ধাপরাধীদের মাফ করে দিল যেটা। আর তৃতীয়তে হচ্ছে ওই যে আমাদের বেরুবাড়ি হস্তান্তর, তাহলে এটা কি বিপরীতমুখী? না। দ্বিতীয় এবং পঞ্চম না, চতুর্থ এবং 12তম বিপরীতমুখী। চতুর্থতে বলা ছিল যে ইয়ে সরকার থাকবে, রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে, আর 12তম বললো যে না, রাষ্ট্রপতি শাসিত না, সংসদীয় সরকার ব্যবস্থা থাকবে। আচ্ছা এরপরে যাই, আরেকটা প্রশ্ন আছে সম্ভবত তোমাদের জন্য, ওইটা সম্ভবত বিপরীতমুখীর।
আচ্ছা, ওইটা একটু পরে যাই। এখন আমরা একটু সংবিধানের, আমি দুইটা সংশোধনী নিয়ে একটু বলবো, 17তম সংশোধনী আর হচ্ছে 15তম সংশোধনী। তো আমি বলছি যে কোনটা কোনটা পড়তে হবে, ওইগুলা থেকে প্রশ্ন দেবো, বাট আমি আলোচনা করবো দুইটা। এক হচ্ছে 17তম, খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ। 17তম সংশোধনীটা হইলো হচ্ছে 2018 সালে, 2018 সালের জুলাই মাসে। তাহলে সর্বশেষ সংশোধনী কত সালে হলো? 2018 সালে। সেখানে কি বলা ছিল? সেখানে বলা ছিল হচ্ছে সংরক্ষিত নারী আসনের মেয়াদ 25 বছরের জন্য বৃদ্ধি করা। বিষয়টা যেটা হয়েছিল, সংরক্ষিত নারী আসনের মেয়াদটা যে বাড়ানো হয়েছিল সেটা 2019 সালে শেষ হয়ে যাবে। তো এইটাকে 2018 সালে সংশোধনী করে 25 বছরের জন্য বৃদ্ধি করা হলো। যদি 25 বছরের জন্য বৃদ্ধি হয় তাহলে 2019 থেকে 2044 সাল পর্যন্ত এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধির মেয়াদটা থাকলো। এখন সংরক্ষিত নারী আসন, এই নারী আসন নিয়ে আমাদের সংবিধানে চেঞ্জ হয়েছে মোট 4 বার। সেটা কেমন? একেবারে প্রথমে নারী আসন ছিল 15টি, সেখান থেকে করা হয়েছিল 30টি, 30টি থেকে করা হয়েছিল 45টি, তারপর 50টি, আর এখন কি হইলো? 25 বছর বৃদ্ধি। তাহলে দেখো, প্রথম দফায় বাড়িয়ে 30টি করা হইলো, এটা একবার চেঞ্জ। সেই 30টি থেকে 45টি করা হলো সংরক্ষিত নারী আসন, আরেকবার চেঞ্জ। এই 45টি থেকে আবার 50টি করা হলো, আরো একবার চেঞ্জ। আবার এই যে সর্বশেষ সংশোধনীতে কি দেখলাম? সেখানে আবার 25 বছরের জন্য আসন বৃদ্ধি করে দেওয়া হলো। তাহলে নারী আসন নিয়ে কয়বার সংশোধনীতে বলা হলো? 4 বার। ঠিক আছে? আচ্ছা, ওইগুলার ডিটেলসে জানার দরকার নাই, শুধু জেনে রাখো 4 বার। সর্বশেষ যেটা করা হলো সেটা হচ্ছে 25 বছর মেয়াদ বৃদ্ধি করা হলো। আচ্ছা, এরপর 15তম সংশোধনী। আমি বলছিলাম 15তমটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 2011 সালে করলো, কারণ দেখো এখানে 4টা কারণ আমি উল্লেখ করেছি। অনেকগুলি ঘটনা ঘটলো। এক, তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করা হলো 15তম সংশোধনীতে। তার মানে কত সালে? 2011 সালে। সংরক্ষিত নারী আসন ওই যে 45 থেকে 50 করা হলো, এটা কততম সংশোধনীতে? 15তম সংশোধনী, 2011 সালে। জাতির পিতার স্বীকৃতি এবং প্রতিকৃতি সংরক্ষণ। এখন যদি প্রশ্ন হয় সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকে কোন স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে কোন স্বীকৃতি দেওয়া হয়েছে, তুমি যদি আনসার করো বঙ্গবন্ধু, তার উত্তর ভুল হবে। বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী না। বঙ্গবন্ধু একটা পদবি আমরা দিয়েছি, কিন্তু সংবিধানে বঙ্গবন্ধুকে কি উল্লেখ করা হয়েছে? জাতির পিতা। তাহলে সাংবিধানিক ভাবে বঙ্গবন্ধুকে আমাদের জাতির পিতা বলা হয়েছে। কততম সংশোধনী থেকে? দেখো তো, 15তম সংশোধন, অর্থাৎ 2011 সাল থেকে। আবার দেখো, এই যে জাতির পিতা, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা বা ঘোষণাপত্র সংরক্ষণ, এই প্রত্যেকটা বিষয় বঙ্গবন্ধুর সাথে জড়িত। এই প্রত্যেকটা বিষয় আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কততম সংশোধনী থেকে? 15তম সংশোধনী থেকে, অর্থাৎ 2011 সালে এটা করেছে। তাহলে দেখো, আমি তো সংশোধনী বলেছি কোনগুলি পড়তে হবে, তার মধ্যে আবার এইটা, এই যে 15 আর 17 আমি একটু আলোচনা করে দিলাম। এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমি একটু প্রশ্ন বেশি রাখবো। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এখানে তো অ্যান্সার করতে পেরেছিলে। পরস্পর বিপরীতমুখী সংবিধান সংশোধনের নিচে কোন দুটি? এখানে হচ্ছে 4 আর 12। আর এই আলোচনার শেষে আরেকটা প্রশ্ন দিলাম তোমাদেরকে, এইটার উত্তরটা আমি একটু দেখবো। ওইটা বাদে আরো বিপরীতমুখী আছে, যা আলোচনা করলাম তার মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসবে। দেখি তোমরা করতে পারো কিনা। নিচের কোন দুটি বিপরীতমুখী সংবিধান সংশোধনী? 15, 17, 12তম, 13তম, 13তম, 15তম, প্রথম, তৃতীয়। দেখি, আমি যে এতক্ষণ আলোচনা করলাম তার মধ্যে থেকে এই উত্তরটা তোমাদের করতে পারার কথা। দেখি, অনেক আনসার আছে। জান্নাতুল মাওয়া সি, তারপরে হচ্ছে এ লিখেছে হচ্ছে কে? সামিয়া তাসনিয়া। 15 এবং 17, আমি এইমাত্র দুইটা আলোচনা করেছি বলে আমি অত বোকা না যে যা আলোচনা করেছি তাই প্রশ্ন দিয়ে দিব। না, 15 এবং 17 না সামিয়া। আচ্ছা, প্রিয়া, আফসানা নাজিম প্রিয়া লিখেছে হচ্ছে সি, আনসার পরে বলছি। আচ্ছা, ওকে লিখেছে মুজিবনগর সরকারকে নিয়ে কে যেন কি একটু জানতে যাচ্ছে, বারবার জানতে যাচ্ছে। ভাইয়া, মুজিবনগর সরকার, এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করলে ভালো হইতো, একটু কনফিউশনে আছে। আচ্ছা শোনো, মুজিবনগর সরকার যখন হয়
সেই 1971 সালের 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার হয়, ওই মুজিবনগর সরকারে যা যা বলা ছিল, যে ডেজিগনেশনটা দেয়া ছিল, এই ডেজিগনেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই মুজিবনগর সরকারই কিন্তু বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা যে একটু আগে দেখলাম বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে কি হয়েছে, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে আবার প্রধানমন্ত্রী হয়ে গেছে না? তাহলে তিনি যে রাষ্ট্রপতি, এটা কোথেকে থাকলেন? ওই যে মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার থেকে থাকলেন। ঠিক আছে, আর একটু পড়ে নিও, মানে আমার অনেকগুলি স্লাইড বাকি, তো একটু পড়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটার দেখি উত্তর তোমরা কি করছো। সি, লুপিন আনসার করছো হচ্ছে সি। সায়েদ মারজুক আহমেদ আনসার করছো সি। আরে লুপিন, আচ্ছা এস এস নাইস আনসার করছো সি। আনসার এটা যেন কে এ আনসার করছো, জিল্লুর রহমান সি। এ কাকে যেন আনসার করতে দেখলাম, শুধু সি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মনে হচ্ছে, হ্যাঁ এখানে যারা ক্লাস করতেছে তারা এমনি ক্লাস করতেছে, থ্যাংক ইউ। মানে আমি ভাবছিলাম এই প্রশ্নটা হয়তো তোমরা পারবা না, কিন্তু এই প্রশ্নটার তো সবাই সঠিক অ্যান্সার করছো, সবাইকেই ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। ও লিখেছে 25 বছরের পূর্বে কত বছর ছিল। দেখো আগে যেটা ছিল সেটা মেয়াদ অনুযায়ী এই যে 2019 সালে এই সংরক্ষিত আসনের মেয়াদ শেষ হয়ে যাবে, এই জন্য 2018 সালে সংবিধান সংশোধন করে আরো 25 বছর বাড়ানো হলো, তাহলে 2019 থেকে 25 বছর পর্যন্ত। আচ্ছা, এখানে সবাই সঠিক উত্তর করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক অ্যান্সার করছো। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি তাহলে, বিপরীতমুখী সংবিধান সংশোধনগুলি কি কি। 12 মিনিট হয়ে গেছে, আমি হয়তো আর 5-7 মিনিট থাকবো। এটা হচ্ছে 13তম এবং 15তম। কেন? কারণ দেখো একটু আগেই আমরা 15তমতে কি দেখেছিলাম, একটু আগেই আমরা 15তমতে দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি, রাইট? তাহলে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হলো কততম সংশোধনীতে? 15তম সংশোধনীতে। কত সালে? 2011 সালে। তাহলে পরে এই তত্ত্বাবধায়ক সরকারটা আসছিল কোন সংশোধনীতে জানা আছে? এটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে। তত্ত্বাবধায়ক সরকার আসছিল হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে, অর্থাৎ 1996 সালে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার আসছিল, আর মানে 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার, আর 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার 2011 সালে বিলুপ্ত হয়ে যায়। তাহলে আসছিল 96 সালে আর বিলুপ্ত হইল হচ্ছে 2011 সালে। কিন্তু 96 সালে আসলেও আরেকটা বিষয় আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন কিন্তু 1991 সালে হয়েছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিকভাবে আসার আগেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নির্বাচন হয়েছিল। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে সি। যারা সি অ্যান্সার করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদের জন্য নাসির উদ্দিন মাহমুদ কি লিখছে দেখো। নাসির উদ্দিন লিখছে হিংসে হয় তোমাদের, তারা সবাই সঠিক উত্তর করে ফেলে, তাই হিংসে হয় তোমাদের। আমি দেখবো হচ্ছে আমার পরের পরীক্ষায় কে কত ভালো করতে পারে। হচ্ছে হিংসে না করে নাসিরউদ্দিন তুমিও পড়তে শুরু করো, ইনশাল্লাহ যারাই ভালো করবে, যারাই পরিশ্রম করবে তারাই ভালো করতে পারবে। আচ্ছা, এখন আমি আর অল্পতে আর কয়েকটা স্লাইড আছে, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক ঝামেলা, ঠিক আছে? সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান আমি একটু এমন ভাবে তোমাদেরকে বলবো যেন তোমরা সহজে মনে রাখতে পারো, ঠিক আছে? সংবিধানে যে পদগুলির কথা বলা আছে সেগুলি সাংবিধানিক পদ, আর সংবিধানে যে প্রতিষ্ঠানগুলির কথা বলা আছে সাংবিধানিক ভাবে সেগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হয় নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, তখনই তোমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, ঠিক আছে? সো আমি আজকে একটু টেকনিক্যালি দেখাবো যেন পদের সাথে প্রতিষ্ঠান তুমি মিলিয়ে পড়তে পারো, বা প্রতিষ্ঠানের সাথে পদ মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে? এভাবে একটু টেকনিক্যালি দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি উপকার পাবে। দেখো, রাষ্ট্রপতির কথা কি আমার সংবিধানে বলা আছে না? হ্যাঁ বলা আছে, 48 নম্বর অনুচ্ছেদ, 49 নম্বর অনুচ্ছেদ, এগুলোতে রাষ্ট্রপতির কথা বলা আছে। যদি রাষ্ট্রপতির কথা বলা থাকে তাহলে ওই রাষ্ট্রপতির যে কার্যালয় এটাই তার প্রতিষ্ঠান, তাহলে সাংবিধানিক পদ কি? রাষ্ট্রপতি। আর সাংবিধানিক প্রতিষ্ঠানটা কি? ওই রাষ্ট্রপতির
কার্যালয়। ক্লিয়ার? তাহলে একটা যদি জানো রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক পদ, তাহলে তার সাথে মিলিয়েই সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কার্যালয়। এবার আসো প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, এই যে শাসন বিভাগ যার কেন্দ্রস্থলে মানে আমাদের সচিবালয় কেন্দ্রে, তো এই যে শাসন বিভাগের সাথে জড়িত হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী। তাহলে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর কথা বলা আছে, মন্ত্রী, উপমন্ত্রীর কথা বলা আছে। তাহলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী আমাদের সাংবিধানিক পদ, আর তার সাথে মিলিয়েই সাংবিধানিক প্রতিষ্ঠান কি? শাসন বিভাগ। এবার দেখো সাংবিধানিক পদ 3 নম্বরে স্পিকার এবং ডেপুটি স্পিকার, এটা হচ্ছে আমার সাংবিধানিক পদ। তাহলে এই স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকে কোথায়? তারা থাকে হচ্ছে আইন বিভাগে, তার মানে আমার জাতীয় সংসদে। তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি সাংবিধানিক পদ হয়, তাহলে তাদের সাথে মিলিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটা কি? আইন বিভাগ। তারপরে দেখো সংসদ সদস্যগণ, এটা হচ্ছে সাংবিধানিক পদ। সংসদ সদস্য সাংবিধানিক পদে থাকবে। আর এই সংসদ সদস্যরা মূল পরিচয় কি? সংসদ সদস্য, সংসদকে কেন্দ্র করে, তার মানে আইন বিভাগ। আইন বিভাগ দুইবার আমি লিখলাম বোঝার সুবিধার্থে। এবার দেখো প্রধান বিচারপতি, এটা আমার একটা সাংবিধানিক পদ। তাহলে প্রধান বিচারপতির বিচার বিভাগটা মানে তার কার্যালয়ের জায়গাটা হচ্ছে বিচার বিভাগ, যার ফলে প্রধান বিচারপতি সাংবিধানিক পদ, আর তারই যে কার্যালয় সেটা হচ্ছে বিচার বিভাগ, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার দেখো নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারের কথা সংবিধানে বলা আছে না? বলা আছে। তাহলে ওই নির্বাচন কমিশনারের জন্য নির্বাচন কমিশনার বসে কোথায়, বা তার প্রতিষ্ঠানটা কি? সেটা নির্বাচন কমিশন। তাহলে এটা হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠান। অ্যাটর্নি জেনারেল, এটা আমার সংবিধানে বলা আছে, 64 অনুচ্ছেদে বলা আছে। তাহলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, এটা কিন্তু সাংবিধানিক পদ। তাহলে সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, যেটা পিএসসি চেয়ারম্যান সাংবিধানিক পদ, তাহলে পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা একটা সাংবিধানিক পদ। তাহলে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে দেখো যখন তোমাদের প্রশ্ন হয় নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, বা নিচের কোনটি, এই যে ও একটা সুন্দর কথা লিখেছে যে ন্যায়পাল অ্যাটর্নি জেনারেল পদগুলো শুধু সংবিধানেই। তাহলে এটা সংবিধান থেকে বাদ দেওয়া হয় না কেন? বাস্তবে কিছুই নেই, কারণটা কি ভাইয়া? ওকে নাফিউল, সুন্দর একটা প্রশ্ন করছো। ন্যায়পাল বিষয়টা কি জানো? ন্যায়পাল হচ্ছে আমার সংবিধান, ন্যায়পাল হচ্ছে আমার কি বলে জাতীয় সংসদে যারা থাকবে তাদের সবার কি বলবে, তাদের সবার আর্থিক হিসাব নিকাশ থাকবে ন্যায়পালের কাছে, বা তিনি তাদের সবার জবাবদিহিতার মধ্যে থাকবেন। অর্থাৎ আমার মন্ত্রী, এমপি, তারপর সাংসদ সদস্য যারা আছে তারা যেন দুর্নীতি করতে না পারে, তাদের খরচের হিসাব নিকাশ, এই জন্য একটা পদ হচ্ছে ন্যায়পাল। ন্যায়পালের কাছে তারা সবাই বাধ্য থাকবে তাদের হিসাব নিকাশ দিতে, শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া। রাষ্ট্রপতি বাদে ন্যায়পাল সবাইকে জবাবদিহিতা করতে পারবে, সবাইকে প্রশ্ন করতে পারবে তোমার সম্পদ কোথায়, তোমার সম্পদ। তো এখন দেখো তাহলে ওই ন্যায়পাল কি, তাহলে ওই ন্যায়পাল কি, তাহলে এই ন্যায়পাল যদি থাকে আমাদের সংসদে, তাহলে কি চুরি করতে সুবিধা হয় নাকি অসুবিধা হয়? তাহলে চুরি করতে একটু অসুবিধা হয়ে যাবে, বা এই যে টেকনিক্যাল কারণে ন্যায়পালটাকে রাখা হয় নাই। একটা ঘটনা বলি, 2013 সালের দিকে, 12-13 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে আন্না হাজারেকে নিয়ে প্রশ্ন হয়েছিল। ওই আন্না হাজারে কেন আন্দোলন করেছিল, রাস্তায় নেমে, দিল্লির রাস্তায় নেমে আন্দোলন করেছিল যেন লোকপালের জন্য। অর্থাৎ আমাদের যেমন ন্যায়পাল, লোকপাল, ওই যে দুর্নীতির বিরুদ্ধে যেন লোকপাল পদটা থাকে, এবং লোকপালের আন্ডারে যেন অন্যরা জবাবদিহিতার মধ্যে থাকে, যেন দুর্নীতি করতে না পারে। এই আন্দোলন করে আন্না হাজারে খুব আলোচিত হয়েছিল, এবং তার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিডি দুইবারই প্রশ্ন হয়েছিল। 2013 সালে, 14 সালের প্রশ্ন হয়েছিল আন্না হাজারে থেকে। তো বাংলাদেশে যদি ন্যায়পালটা থাকতো তাহলে কিন্তু এত দুর্নীতি হইতো না, সবাই জবাবদিহিতার আন্ডারে থাকতো। তো অনেক কিছুই নানা কারণে করা হয় না, যার ফলে ন্যায়পালটা নাই। অ্যাটর্নি জেনারেল পদগুলো আসলে আমাদের শুধু সংবিধানে আছে নাই। এখন তাহলে খেয়াল করো
আবারও বলছি, রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী সাংবিধানিক পদ, তাদের সাথে যে জড়িত প্রতিষ্ঠান এটা হচ্ছে প্রতিষ্ঠান। স্পিকার, ডেপুটি স্পিকার তারা আইন বিভাগে থাকে, তো আইন বিভাগ মানে জাতীয় সংসদে থাকে, এটা তো প্রতিষ্ঠান। এইখানে যে সাংবিধানিক পদগুলি আছে, এই সাংবিধানিক পদগুলির সাথে মিলিয়ে তুমি প্রতিষ্ঠানটা পড়বে। এর সাথে এই যে 117 নাম্বার অনুচ্ছেদে আসছে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটাও আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে দেখো তো সাংবিধানিক পদ কয়টা? সাংবিধানিক পদ হচ্ছে 9টা। আর সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে এই যে রাষ্ট্রপতি কার্যালয় 1, শাসন বিভাগ 2, আইন বিভাগ 3, আইন বিভাগ আবার আসছে, বিচার বিভাগ 4, নির্বাচন কমিশন 5, অ্যাটর্নি জেনারেল কার্যালয় 6, সরকারি কর্ম কমিশন 7, মহাসচিব নিরীক্ষা 8 এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল 9। তার মানে সাংবিধানিক পদ পাইলাম এখানে 9টা, সাংবিধানিক প্রতিষ্ঠান পেলাম হচ্ছে 9টা। আশা করি এইভাবে মিলিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে। বলে গেছে আজকে প্রথম ক্লাস, কিভাবে পরীক্ষা নেবেন বলে দিতে। ওকে ঠিক আছে, আমি বলে দিব ক্লাস শেষে। ওকে, তাহলে এইভাবে মিলিয়ে পড়ো। আচ্ছা, এরপর আর 2টা স্লাইড আছে আমার, 2টা স্লাইড। এটা তো গেল। এরপর দেখো, তাহলে আমার সাথে একটা প্রশ্নের উত্তর দেওয়া, যাদেরকে এতক্ষণ যা দেখলাম, এই প্রশ্নের উত্তর দাও দেখি। এইচএসসি আর অ্যাডমিশন, ভাই এইচএসসি আর অ্যাডমিশন নিয়ে এখন কনফিউশনে আছি। শোনো ফিরোজ, যদি আমার কাছেই জানতে চাও, এইচএসসি প্রিপারেশনটা তোমাদের অলরেডি নেওয়া আছে, আবার যখন ঘোষণা আসবে আবার এইচএসসির জন্য প্রিপারেশন নেবে। অ্যাডমিশনের বিষয়টা কি, এইচএসসি তে তুমি A+ পেলা, আর অনেকেই A+ পাবে, ঠিক আছে? এইচএসসি তে আরো অনেকেই A+ পাবে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু সবাই একভাবে রেজাল্ট করবে না। অ্যাডমিশনটা হচ্ছে এগিয়ে থাকা। তুমি এইচএসসি তে A+ পেয়েছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই। এইটার চেয়ে বরং এইচএসসি যদি আমার A+ নাও আসে, বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? সো এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে কনফিউশনে না থেকে, যখনই ঘোষণা আসবে এইচএসসির জন্য পড়া শুরু করবে, এখন পুরো দমে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, কারণ অ্যাডমিশনটাই তোমার পরিচয় তৈরি করবে। আচ্ছা, এবার দেখি যে পলাশ আহমেদ, এটা সঠিক উত্তর। সবাই সঠিক। কাদেরকে নিয়ে ক্লাস করতে বসছি? সব ট্যালেন্টেড, সব জিনিয়াস। খাইরুল ডি, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই, তুমি ইনবক্স করতে পারো, ফেসবুক আইডিটা যদি বলো। জুবায়ের আহমেদ লিখলেই ফেসবুক আইডি পাওয়া। আচ্ছা, ইয়া আনসার করছো ডি, আর এস রিমা আনসার করছো ডি। আচ্ছা, নেপালের কথা বলা আছে, সংবিধানের কোন অনুচ্ছেদ? আমি তোমাদেরকে বলছিলাম না অনুচ্ছেদগুলির কথা, যে কটা লিখে দিছি 77 নম্বর অনুচ্ছেদে, এটা গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। স্যার অনেকদিন পর আবার ক্লাস করতে আস। ও সিয়াম, মাই গুডনেস, সিয়াম ক্লাস করতেছে। ও আচ্ছা, তাহলে তো মানে ইন্সপাইরেশন কাকে বলে? শোনো, তোমরা যারা আছো, এই যে যাকে দেখতে পাচ্ছ, সিয়াম, সিয়াম তুমি কেমন আছো জানি না, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, আমি খুব খুশি হয়েছি অনেকদিন পর তোমাকে দেখে। এই যে মোটিভেশন খুঁজো না তোমরা, মোটিভেশন, হ্যাঁ ইউটিউবে খুঁজে দেখো, এই যে ছেলেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ হচ্ছে জ্বলন্ত মোটিভেশন। আমি বলছি তোমাদেরকে, সিয়াম সম্ভবত 2017 বা 2018 সালের স্টুডেন্ট ছিল। আমি বরিশালে ক্লাস করতে গিয়েছিলাম, দেখো ওর চোখে একটা চশমা। আমি বরিশালে ক্লাস নিতে গিয়েছিলাম, তখন বরিশালে ক্লাস শুরু করছি, দেখি একটা ছেলে আমার দিকে মোবাইল এগিয়ে দিল, চোখে চশমা পরা। তা আমি বললাম মোবাইল কেন? বললো স্যার রেকর্ড হবে। আমি বলছি রেকর্ড হবে মানে? রেকর্ড হবে কেন? তখন যেটা বুঝতে পারলাম যে ও হচ্ছে চোখে দেখে না, ওকে ও রেকর্ড করে, সব পড়া রেকর্ড করে নিয়ে বাসায় গিয়ে সে রেকর্ড শুনে, ওর মা বাবা ভাই বোন, তারপর ওর একজন টিচার ছিল, খুব সাপোর্ট করেছে সিয়ামকে, যার ফলে সে সিয়াম, আমি দেখতাম, আমি যখন ক্লাসে প্রশ্ন করতাম, অন্য কেউ উত্তর করতে না পারলেও সিয়াম উত্তর করতে পারতো।
ও চোখে দেখে না, কিন্তু সৃষ্টিকর্তা ওর মেধা মানে এক্সট্রাঅর্ডিনারি করে দিয়েছিল। ও অন্যকে উত্তর করতে না পারলে ও উত্তর করতে পারতো। আমি ক্লাসে প্রশ্ন করার সময় আমি এইভাবে প্রশ্ন করতাম, সিয়াম উত্তর করবে না, আগে অন্যরা উত্তর করবো, অন্যরা যদি উত্তর না পারে তাহলে সিয়াম তুমি উত্তর করবা। ঠিক আছে, এই হচ্ছে সেই সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ছেলেটা 400, আমি ভুলে গেছি সিয়াম 400 কততম যেন হয়েছে, এই সিয়াম যে কিনা একটা প্রতিবন্ধকতা নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কথা বুঝতে পেরেছো? সো এই সিয়াম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পড়াশোনা করছে এবং সিয়াম হচ্ছে সূর্য সেন হলে সম্ভবত থাকে, ক্যাম্পাসে প্রায় ওর সাথে দেখা হয়। সিয়াম, অনেকদিন পর তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো। তুমি যে ক্লাস করছো আমার খুব ভালো লাগছে এবং আশা করি তোমার সাথে আমার দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে? তো এই যে দেখছো অনেকেই হেডস অফ জানাচ্ছে সিয়ামকে। তাহলে একটা বিষয় দেখো, সিয়াম যদি এত প্রতিবন্ধকতার মধ্যে থেকে ও যে চোখে না দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 400তম হইতে পারে, তাহলে তুমি অবশ্যই আরো ভালো করতে পারো বা অবশ্যই তোমার ভালো করা উচিত। ওই যে অনেক সম্মান আর শ্রদ্ধা সিয়াম ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, কত ট্যালেন্টেড। হ্যাঁ, ডেফিনেটলি। এবং সিয়ামের ইচ্ছা হচ্ছে সে ভবিষ্যতে হচ্ছে টিচার হবে। আমিও বলেছি যে হ্যাঁ, তুমি ভবিষ্যতে টিচার হও, কারণ সিয়াম হচ্ছে একটা ইন্সপিরেশন, সিয়াম হচ্ছে একটা মোটিভেশন। ওকে যখন ওর স্টুডেন্টরা দেখবে, ওর কথা বলার দরকার পড়বে না, দেখলেই ওরা উৎসাহ পাবে। যেমন আজকে যেটা বললাম, নিশ্চয় তোমরা উৎসাহ পাচ্ছ ওকে দেখে। ওকে, তাহলে আমার আর একটা সম্ভবত স্লাইড, একটা কি দুইটা স্লাইড বাকি আছে। এটা সবাই সঠিক উত্তর করেছো, এটা নিয়ে আর না বলি, সঠিক উত্তর করেছো। আমার আর 3টা স্লাইড বাকি আছে, খেয়াল করো খুব দ্রুত। অবসরের বয়স সীমা, অবসরের বয়স সীমা খুব দ্রুত। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার এতদিন অবসরের বয়স সীমা ছিল 65 বছর, বাট খুব রিসেন্টলি 2 বছর বাড়ানো হলো। তাহলে কত বছর? 67 বছর। প্রধান বিচারপতি, তিনিও আগে 65 ছিলেন, 2 বছর বাড়ানো হয়েছে, তাহলে কত বছর হলো? 67 বছর। সরকারি গবেষক যারা থাকবে, গবেষকদের সাধারণত যত অভিজ্ঞতা বাড়বে তত তাদের কাছ থেকে আমরা আউটপুট বেশি পাবো। তাহলে সরকারি গবেষকদের অবসরের বয়সসীমা হচ্ছে 67 বছর। নির্বাচন কমিশনার, তাদের অবসরের বয়সসীমা হবে হচ্ছে 65 বছর। পিএসসির চেয়ারম্যান, তার অবসরের বয়সসীমা 65 বছর। মহা হিসাব নিরীক্ষক, তার অবসরের বয়সসীমা হবে হচ্ছে 65 বছর। তাহলে খেয়াল করো, প্রশ্নে আসলে 67 এবং 65 একটু ফ্যাক্ট। তো আমি যেটা বললাম এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা করো, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা কি করে শেয়ার দিয়ে রাখো। আচ্ছা, এরপরে যাও, সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা কত? এই উত্তরটা চাই, আমি এটা একটু দেখবো। সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা কত? রচিতা, আজকে তো আমাকে জ্বালানোর কথা ছিল। আচ্ছা রচিতা, একটু আগে সিয়ামের কথা বললাম না, ইন্সপিরেশন। রচিতাও আরেকটা ইন্সপিরেশন। তোমরা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে হচ্ছে ডি ইউনিট থেকে যে 30তম হয়েছিল, ভুল বলছি কিনা জানি না, 30তমই তো সম্ভবত, 30তম হয়েছিল। ও হচ্ছে একটা পোস্ট দিয়েছিল। ও আমাদের জুবাইর্স বাংলা, জুবাইর্স ইংরেজি এবং জুবাইর্স জিকে বইগুলো পড়েছে। তো ও একটা পোস্ট দিয়েছিল, আমার গ্রুপেই দিয়েছিল, যে ও কত বছর কত ও হচ্ছে যে দিনে কিভাবে পড়তো, রুটিনটা বা কি কি বই সে পড়ে শেষ করেছিল, এই রুটিনটা লিখেছিল। তো ওই রুটিনটা দেখে অনেকে খুব উৎসাহ পেয়েছিল। তো রচিতা, তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার ওই পোস্টটা আমার গ্রুপে আবার একটু পোস্ট করতে পারো, তাহলে এখন যারা অ্যাক্টিভ আছে তারা হচ্ছে খুব উৎসাহ পাবে, তারা খুব উৎসাহ পাবে। আর হচ্ছে তোমরা যারা আছো আপুকে নক করতে পারো, ঠিক আছে, হেল্পের জন্য। আমি বলে দিচ্ছি যে কোনো বিষয়ে। হচ্ছে বীরশ্রেষ্ঠ কোন কলেজে ছিল, আদমজি ক্যান্টনমেন্টে ছিল। তো যারা আছো যেহেতু আপু 30তম হয়েছে, তো আপুর কাছ থেকে মাঝে মধ্যে পরামর্শ নিতে পারো। ইমোশনাল হয়ে যাচ্ছে কিন্তু। তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30তম হইছো, ভালো করছো, তোমাকে দেখলে তো ওরা উৎসাহ পাবে, তাই না? তো উৎসাহ পাক, তো ওদের ওদের পাশে থাকো, ওদেরকে হেল্প করো যারা আছে। আচ্ছা তাহলে সবাই, আচ্ছা কি আমি যে প্রশ্নটা ছিল এখানে, সিমিন মুনতাহা 60 না ভাইয়া, উত্তর হয়নি।
আরে ভাইয়া, এইগুলো আপডেট থাকতে হবে, ওই মোজাম্মেল স্যারের বইতে না থাকলেও আপডেট তথ্য পড়তে হবে। আচ্ছা, সিমিন মুনতাহা উত্তর হয়নি। কি লিখছে, আপু আমাকে দিও মানে কি সাজেশন। ওকে, ও কিভাবে পড়াশোনা করতো ওর একটা পোস্ট আছে, ওই পোস্টটা তোমরা ফলো করো। মানে 30তম এমনি এমনি হয় নাই, আপু রুটিনটা দিবেন। মহুয়া, হ্যাঁ। আচ্ছা রচিতা, তোমাকে বলছি তুমি একটু আমার গ্রুপে তোমার রুটিনটা বা তুমি যে বইগুলি পড়ে শেষ করেছিলে এগুলো আবার একটু ইয়ে করে দিও, আবার গ্রুপে দিও, তাহলে একটু মার্কেটিংটা করে নেই। ও আমাদের জুবায়ের্স বাংলা, জুবায়ের্স ইংলিশ, জুবায়ের্স জিকে এই বইগুলি পড়েছে, সাম্প্রতিক ক্যাপসুল পড়েছে, আমাদের মডেল টেস্ট যাচ্ছিল, সবকিছু পড়েছে। তো সামনে আমাদের জুবায়ের্স বাংলা রিটেন সহ আসতেছে, জুবায়ের্স ইংলিশ রিটেন সহ আসতেছে। আমি একটু বেশি পরিশ্রম করছি, মানে রিটেনটার জন্য আমার আরো সময় লেগে যাবে, প্রায় 1 মাস সময় লেগে যাবে। সো রিটেনটার জন্য একটু আমার সময় লাগছে। তো তোমরা আমার জুবায়ের্স বাংলা এবং জুবায়ের্স ইংলিশ যখনই বের হবে তখনই নিয়ে পড়ে ফেলো। আচ্ছা, এটা উত্তর হচ্ছে না, বৃষ্টি সরকার উত্তর হচ্ছে না। বৃষ্টি সরকার উত্তর কিন্তু হয়নি। সামিয়া সুলতানা ভাই উত্তর হয়নি। আমি জানতাম এই উত্তরটা তোমরা পারবে না। নাফিউল ইকবাল উত্তর হয়নি। আমি সঠিক উত্তর দেখতে যাচ্ছি, সঠিক উত্তর দেখতে যাচ্ছি। আচ্ছা, সানজিদা সাবরিন তুর্না, থ্যাংক ইউ। সানজিদা সাবরিন তুর্না, থ্যাংক ইউ। তারপরে আশিক মাহমুদ হয়নি, হয়নি। আচ্ছা, আরেকজন পেয়েছি সঠিক উত্তর করেছে, দেখতে দেখতে চলে যায়, ফাহিম, ফারুক ফাহিম, থ্যাংক ইউ। আমাদের সর্বোচ্চ আর 5 মিনিট ক্লাস হবে, ধৈর্য নিয়ে থাকো। তুর্না, থ্যাংক ইউ, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে এস এস নাইস অ্যাক্টিভ স্টুডেন্ট 65 হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন সবাই বুঝে গেছে সঠিক উত্তর। ওকে ফাইন। আচ্ছা, তাহলে খেয়াল করো, সরকারি কর্মকর্তাদের অবসরের বয়স সীমা এটা কিন্তু 59 বছর, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা যা যা দেখলাম, একটু আগে আমরা যা যা দেখলাম, একটু আগে যা যা দেখলাম এখানে 67 আর 65, ঠিক আছে। কিন্তু সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা যদি প্রশ্ন হয় তাহলে এটা হবে হচ্ছে 59 বছর, 59 বছর। আচ্ছা, এরপর লাস্ট কোয়েশ্চেন, আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। শেষ প্রশ্নটা, শিশু শ্রমের বয়সসীমা ধরা হয় কত থেকে কত বছর পর্যন্ত? এই উত্তরটা একটু দেখতে চাই। শিশু শ্রমের বয়সসীমা ধরা হয় কত থেকে কত বছর পর্যন্ত? 7 থেকে 12, 5 থেকে 12, 5 থেকে 14, 7 থেকে 18। আমার বিশ্বাস তোমরা এটা পারবে না। আচ্ছা, দেখি অ্যান্সার করছো। এইচ এস আলম, সি। আচ্ছা, আমি উত্তরটা এখনই বলবো না। ভাইয়া মনে হয় প্রথম শ্রেণী কর্মকর্তাদের, সরকারি কর্মকর্তাদের, হ্যাঁ। ফৌজিয়া হক অপর্ণা, এ। আমি সঠিক উত্তর বলবো না, আমার একটা বিশ্বাস 7 থেকে 14। ওকে, শিশু শ্রম, কনফিউশন দেখা যাচ্ছে প্রচুর। সুব্রের সোহেল লিখেছে এ, অর্থাৎ 7 থেকে 12। তারপরে হচ্ছে ফৌজিয়া ফারিহা লাইসা, ডি, অর্থাৎ 7 থেকে 18। তার মানে দেখছো এই প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা ধরা খেয়ে যাচ্ছ, 7 থেকে 12 ধরা খেয়ে যাচ্ছ। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ অনেকেই সঠিক অ্যান্সার করছো, সঠিক অ্যান্সার অনেকেই করছো। ক, শিওর 7 থেকে 12। সরি ভাইয়া, 7 থেকে 12 না। তবে তোমার এই কনফিডেন্সের জন্য থ্যাংক ইউ। এই যে কনফিডেন্স, শিওর, ওয়াল্লাহ শিওর, আবার আই হোপ, শিওর আর আই হোপ তো একটু কন্ট্রাডিকশন হয়ে গেল না। ওকে, দেখি। ওকে, এই যে সঠিক উত্তর যারা করছো, এস এস নাইস এখন সঠিক উত্তর করছো। মনিরুল ইসলাম সঠিক উত্তর, খাইরুল জামান সঠিক উত্তর। তাহলে শিশু শ্রম, যখন আমি শিশু শ্রমের কথা বলবো তখন হচ্ছে 5 থেকে 14 বছর, 5 থেকে 14 বছর, ঠিক আছে। তাহলে এখন
2টা মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। এই মুহূর্তে আমার উপরে চোখ আছে হচ্ছে 331 জন, অর্থাৎ 331 জন ক্লাস করছে। এটা কিন্তু প্রায় 650 জন ছিল। আচ্ছা, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আচ্ছা, মনোযোগ দিয়ে একটু কথাটা শোনো। বিষয়টা হচ্ছে দেখো, আজকে ক্লাসে কিন্তু শুরুতে 600 উপরে ছিল, এখন আছে হচ্ছে 350। তার মানে অর্ধেকের বেশি স্টুডেন্ট পুরো ক্লাসটা করে নাই। তাহলে অর্ধেকের বেশি স্টুডেন্ট পুরো ক্লাসটা করে নাই, আর এই যে 345 জন ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস করছে, এইটার রেজাল্ট কি সৃষ্টিকর্তা দিবেন না? অবশ্যই দিবেন। দেখো, আমি আমার টেবিলে যদি একটা টোকা দেই, আওয়াজ হয়। যদি জোরে টোকা দেই, তাহলে জোরে আওয়াজ হয়। অর্থাৎ আমি যা করব তার একটা রিপ্লাই পাবো। এইটা সৃষ্টিকর্তার কমিটমেন্ট। তুমি আমার জন্য আসো, তুমি দৌড়ে আসলে আমিও তোমার জন্য দৌড়ে যাব, তুমি আমার জন্য হেঁটে আসলে আমিও তোমার জন্য হেঁটে আসলো। এটা সায়েন্সের থিওরি। এভরি অ্যাকশন হ্যাজ এ পাল্টা রিয়াকশন, রাইট? সায়েন্সের থিওরি এখানে, যে মানে আমি যা করবো তার একটা রেজাল্ট পাবো। তাহলে খেয়াল করো, এখানে 650 জন ক্লাস করতে শুরু করার জন্য বসেছিল, কিন্তু 350 জন করতে পারে না, 300 জন চলে গেছে, বাকি 300 জন রয়ে গেছে। যে 300 জন এখন ক্লাস করছে, যে 300 জন উত্তর করলো, এই 300 জনকে কি রেজাল্ট আল্লাহ তাআলা দিবেন না? সৃষ্টিকর্তাকে দিবেন না? অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। ঠিক আছে? তো এই কনফিডেন্স রাখো, কনফিডেন্স থেকে পড়তে থাকো। আমি দোয়া করলাম, আজকে আমার সাথে আমার মা ক্লাসে বসে আছে, আমার মাও তোমাদের জন্য দোয়া করছে। ইনশাআল্লাহ হবে, ভালো কিছু হবে। নাম্বার 2, আজকে যে সংবিধান, এই সংবিধান আজকে যে ক্লাসে আমি যা যা বললাম, আমার তো আসলে ক্লাসের সময় বেশি নিতে চাই না, যার ফলে সংবিধানটা আমি অনেক কিছুই বলি নাই, অনেক কিছু শর্ট করেছি। সো টোটাল সংবিধানের উপর এক্সাম হবে, সংবিধানের উপর। তাহলে সংবিধানের উপর এক্সাম, সেটা তুমি কোন বই থেকে পড়বা, কি পড়বা আমি জানি না, যেটা ভালো লাগে পড়ো, কিন্তু সংবিধানের উপর এক্সাম হবে। এক্সামটা কবে হবে? আগামী কালকের পরের দিন, অর্থাৎ 13 তারিখ, রাইট? সংবিধানের উপর পরীক্ষাটা হবে 13 তারিখ। এই পরীক্ষাটা কোথায় দিতে পারবে? এই পরীক্ষাটা হচ্ছে আমার যে গ্রুপ আছে, এটা হচ্ছে লাইভগুলো পেজ থেকে, আর আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে থাকবে। ঠিক আছে? কি আচ্ছা, গ্রুপে, আমাদের গ্রুপে কমেন্টের গ্রুপের নাম কমেন্টে দেওয়া হয়ে গেছে। তো আমাদের গ্রুপে থাকবে, গ্রুপে হচ্ছে তোমরা ইয়ে করবে, এই এক্সামগুলি দিবে। আর আগামী 17 তারিখ এই প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ জুবাইস জিকে থেকেই তোমাদের জন্য ইংরেজি ক্লাস হবে, এরপর পর্যায়ক্রমে বাংলা ক্লাস হবে। যে ক্লাস হবে, যে টপিক পড়ানো হবে, ওই টপিকের উপর এক্সাম নেওয়া হবে। তাহলে তোমরা কিছু স্টুডেন্ট এখানে আছো যাদেরকে আমি দেখতে পাচ্ছি, যারা খুব সিরিয়াস, নিজেদের মধ্যে তোমরা যোগাযোগ করছো, করো, কোনো সমস্যা নেই। করে একটা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু বেরিয়ে আসবে, সাথে থাকো। আর ফাইনাল কথা যেটা, আমি প্রতি রাত জাগতেছি, আমি বাংলা এবং ইংরেজিটা আর 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আসলে রিটেনের জন্য আরো বেশি খাটতেছি। রিটেনটাকে, এই যে রিটেন বাংলা এবং ইংরেজিতে রিটেন অংশটা যোগ করতে গিয়ে এখানে আমি আরো মানসম্মত করার জন্য আমি যেহেতু কাজ করছি, আমার কাজটা জন্য জিকের মতোই হয়। আমার বাংলা বইটা হাতে নিয়ে বা ইংরেজি বইটা হাতে নিয়ে তোমরা যেন জিকেটা যেমন ফ্লেভার পাচ্ছ, বা জিকেটা যেমন প্রশংসা করো, বা জিকেতে যে মানটা আছে সেই একই মানটা পাও, এই জন্য আমি সারা রাত জেগে জেগে কাজ করি। তো আমার বাংলা ইংরেজিটা বের হইতে আরো প্রায় 25 থেকে 30 দিন লেগে যাবে। আমি বলছিলাম 8 থেকে 10 দিনের মধ্যে বের হবে, না, 25 থেকে 30 দিন লেগে যাবে। 25 থেকে 30 দিন পর তোমরা আমার বাংলা ইংরেজিটা পেয়ে যাবে, সেটা করবে আশা করি। আর আমার গ্রুপের সাথে থাকো। আমি রচিতাকে বলবো, যেটা ও যেভাবে পড়তো, ওর যে রুটিনটা ছিল বা যে যে বইগুলি ফলো করেছিল, ওই পোস্টটা যেন আবার পোস্ট করে, তাহলে তোমরা পোস্টটা দেখে নিও। তাহলে তোমরা নিজেরাও কিভাবে রুটিন করে বা পড়তে পারবে। তাহলে এটাই কথা থাকলো যে আগামী একদিন পর 13 তারিখ পরীক্ষা হবে, আর 17 তারিখ ইংরেজি ক্লাস হবে। ইংরেজি ক্লাস কে নিতে আসবে সেটা দেখার বিষয়, দেখবো আমরা। ওকে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে, অনেক অনেক শুভকামনা এত কষ্ট করে ধৈর্য নিয়ে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আর একজন লিখেছে, ভাই আগের ক্লাসগুলি কোথায় পেতে পারি? আমার গ্রুপ এবং আমার পেজে আমাদের আগের ক্লাসগুলি আছে, সেভ করা আছে, তো সেটা থেকে ক্লাস করে নিতে পারবে। কি লিখছে? সবাই সবকিছু পারছে, এইটা ভালো দিক, কিন্তু আমি শুধু ভয় পাচ্ছি, আমার কি হবে? ভয় পাইলে হবে না, সাহসের সাথে পড়তে হবে। এক্সামগুলি কিভাবে নেন? এক্সাম তুমি নতুন দেখছো, সবাই পুরাতন, সবাই কত পড়ে শেষ করে ফেলছে। এক্সামগুলি আমাদের
জুবায়েরস জুবায়েরস জিকে এডুকেশনাল গ্রুপ আছে। লিঙ্কে আছে, জুবায়েরস জিকে গ্রুপ আছে, এই গ্রুপ থেকে পাবে। ঠিক আছে ভাই, আজকে যে পড়ানো হয়েছে সেটা কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য না, আজকে সংবিধানের উপর পড়া হয়েছে, কোনো গ্রুপ টুপ না, মানে আমার সাথে যারা থাকে সবাই। পরবর্তী ক্লাস কবে কেন বললাম না, পরবর্তী ক্লাস ইংরেজি ক্লাস হবে 17 তারিখ, সাধারণ জ্ঞানটা পরে জানিয়ে দেওয়া হবে। ওকে, বেস্ট অফ লাক, করতে থাকো। প্রায় মনে করছিলাম 1 ঘন্টা ক্লাস নেবো, কিন্তু 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। পরবর্তীতে আমি স্লাইডগুলো অনেক ছোট ছোট করবো। ওকে, থ্যাংক ইউ, বিদায়।